এসএইচজি গ্রুপগুলিকে তৈরি করে তাদেরকে অলরেডি শেড নির্মাণ করে দেওয়া, অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করে দেওয়া, যেখানে তারা শুকরগুলিকে রাখবে, ছাগল রাখবে, তার জন্য আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করেছি। এগুলি বিক্রি করার জন্য বা মার্কেটিং করার জন্য, তার জন্য মার্কেটিং ডেভেলপমেন্টের জন্য ট্রেনিং প্রদান করা হচ্ছে। ভ্যালু এডিশন, অর্থাৎ মিটগুলিকে কিভাবে ভ্যালু এডিশন করা যায় সেগুলির লক্ষ্যে তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে। মিট প্রসেসিং সেন্টার আমরা তৈরি করছি। বিভিন্ন পিজি যারা আছে, পিজি গ্রুপ, তাদেরকে প্রপারলি গাইড করার জন্য প্রত্যেকটা পিজির আন্ডারে একজন করে পশু সখী নিয়োগ করা হয়েছে, পশু সখীদের ট্রেনিং দেওয়া হয়েছে। তার সাথে সাথে যে সমস্ত পিজি গ্রুপ আছে, অর্থাৎ 1000 পিজি গ্রুপ, সেখানে 22,400 মহিলা, তাদেরকেও এই অ্যাক্টিভিটিস এর জন্য পিগ ফার্মিং, গোট ফার্মিং, এখানে ট্রেনিং প্রদান করা হয়েছে। এবং বিভিন্ন প্রোগ্রেসিভ ফার্মার বা যে সমস্ত আমাদের এক্সাম্পলারি সেন্টার আছে, ইন্টার স্টেট এক্সপোজার, অর্থাৎ বিভিন্ন জায়গাতে গিয়ে তারা ফিজিক্যালি দেখবে কিভাবে অন্যরা করছে, প্রোগ্রেসিভ ফার্মার যারা আছে, বা আমাদের বিভিন্ন বড় বড় গভর্নমেন্ট ফার্ম যেগুলি রয়েছে সেখানে তাদের এক্সপোজার ভিজিটের ব্যবস্থা রাখা হয়েছে। তো সব মিলিয়ে এই এসএইচজি গ্রুপগুলির মাধ্যমে এই কাজগুলি করা হচ্ছে। কতগুলি প্রশ্ন 2, কতগুলি স্বনির্ভর গোষ্ঠী এখন পর্যন্ত এই প্রকল্পের আওতাভুক্ত হয়েছে? আমি উত্তরে অলরেডি দিয়ে দিয়েছি। 1000 প্রডিউসার গ্রুপ আমরা তৈরি করেছি, যার মধ্যে 800 পিগ ফার্মিং এন্ড 200 গোট ফার্মিং। থ্যাংক ইউ। সাপ্লিমেন্টারি স্যার, আপনারা জানেন আমাদের রাজ্যে প্রত্যেকটা পরিবার আমাদের, কারণ বিভিন্ন, বিশেষ করে যারা কৃষক পরিবারগুলির মধ্যে বিভিন্ন পশুপালন আমরা করে থাকি, কারণ আমাদের সরকার বলেছে কৃষকদের আয় দ্বিগুণ করার জন্য। যার কারণে আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাবো আজকে এই যে বিস্তারিত তথ্য দেওয়ার জন্য। ধন্যবাদ। স্যার, আমার একটা সাপ্লিমেন্টারি আছে। এখানে কতজন উপজাতি মহিলা গোষ্ঠীকে, মানে এসএইচজি গ্রুপকে এই আওতায় আনা হয়েছে? স্যার, মাননীয় বিধায়ক মাইলাফরুম হক যে প্রশ্ন করেছেন, আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এটা একটা গুরুত্বপূর্ণ সেক্টর এবং আসলে এআরডি ডিপার্টমেন্ট পুরো রাজ্যে পশুপালকদের জন্য কি করছে এগুলি তুলে ধরার একটা সুযোগ তিনি দিলেন। আমরা এর অতিরিক্ত, আমি আপনার প্রশ্ন উত্তর দিচ্ছি, এর অতিরিক্ত আমি আপনাকে বলি, আমাদের রাজ্যে TRLM, ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন, এবং ত্রিপুরা আরবান লাইভলিহুড মিশন, এই 2 স্কিমের আন্ডারেও কিন্তু মহিলাদের স্বনির্ভর করার জন্য আমাদের সরকার কাজ করছে। তার মধ্যে TRLM এন্ড TULM 1,39,294 জন এসএইচজি কে এই অ্যাক্টিভিটির সাথে, অর্থাৎ লাইভস্টক ফার্মিং এর সাথে যুক্ত করা হয়েছে, এবং 25,806 এসএইচজি গ্রুপ, যেখানে স্পেশালি পিগ ফার্মিং এন্ড গোট ফার্মিং এর জন্য আমরা প্রমোট করছি। আমি আপনাদেরকে বলছি, এখন পর্যন্ত প্রায় 2,554.30 কোটি টাকা আমরা তাদেরকে কিন্তু লোন প্রদান করেছি। তার মধ্যে শুধুমাত্র লাইভস্টক সেক্টরে আমরা দিয়েছি 766.29 কোটি টাকা। এই টোটাল 2,554.30 কোটি টাকার 30% লাইভস্টক সেক্টরে আমরা দিয়েছি। তো এই একটা বিষয় রয়েছে। আমাদের এআরডি ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা আরো অনেকগুলি কাজ করছি, যেখানে পয়েন্ট অফ অর্ডার, সরি পয়েন্ট অফ অর্ডার, হ্যাঁ, পয়েন্ট অফ অর্ডার যদি আরে কোশ্চেনের মধ্যে পয়েন্ট অফ অর্ডার, না 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 প্লিজ, কোশ্চেনের মধ্যে সব না 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 রিপ্লাই স্পিকার আরে পরে সাপ্লিমেন্টারি করবেন আপনি। কোশ্চেনের মধ্যে পয়েন্ট অফ অর্ডার হয়ে গেছে। না 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 প্লিজ স্যার, এটা কি সাপ্লিমেন্টারি এরকম হয় না? না বাবু, আপনার রিপ্লাই হলে তাহলে সাপ্লিমেন্টারি করুন। হয় না রে ব্রাদার।
40 জনকে এআরডি ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা দিয়েছি। ছাগল পালনের জন্য 1252 জনকে আমরা দিয়েছি। এনইসি স্কিমের আন্ডারে গোট রিয়ারিং আরো 81 জনকে আমরা দিয়েছি। পোল্ট্রি এবং ডাকারি অর্থাৎ মোরগ এবং হাঁস পালনের জন্য আরো 19,531 জনকে দিয়েছি। আপনার যেটা প্রশ্ন যে এসটি এলাকাতে কত দেওয়া হয়েছে, আমাদের এসটি এরিয়াতে এই যে টোটাল যেটা বললাম 22,400, এটা কিন্তু ডেডিকেটেড এসটি এরিয়াতে, সম্পূর্ণ এসটি এরিয়ার জন্য। এই যে আমাদের ত্রিপুরা রুরাল ইকোনমিক গ্রোথ এন্ড সার্ভিস ডেলিভারি প্রজেক্ট, এটা সম্পূর্ণ আমরা কিন্তু এডিসি এরিয়ার জন্য দিচ্ছি। 22,400 জন মহিলাকে কিন্তু এডিসি এলাকাতে আমরা অন্তর্ভুক্ত করেছি। আপনার প্রশ্ন থাকতে পারে যে আমার কনস্টিটিউয়েন্সিতে কয়জনকে দিয়েছেন, এটা উত্তর দিয়ে দিচ্ছি। মুঙ্গিয়াকামী ব্লক কি আপনার? আপনার পদ্মবিল, পদ্মবিলে আমরা কিন্তু 315 জন মহিলাকে এই পিগ ফার্মিং এবং গোট ফার্মিং এর জন্য এনেছি। তুলাশিকরে আমরা 504 জনকে এনেছি। মুঙ্গিয়াকাবিতে 252 জনকে এনেছি। এই টোটাল 1071 জন মহিলাকে কিন্তু আপনার জেলাতে আমরা এই রিভলভিং ফান্ড, লোন, পিগ ফার্মিং, গোট ফার্মিং এর জন্য আমরা দিয়েছি। থ্যাংক ইউ। ওকে, সাপ্লিমেন্টারি স্যার, আমি একটু মাননীয় কথা অনুসারে এটা বোঝা যাচ্ছে যে আমাদের রাজ্যের এই সেলফ হেল্প গ্রুপগুলোর মাধ্যমে মাংস, দুধ, বিভিন্ন কিছুর উৎপাদন আরো ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ার কথা ওনার স্টেটমেন্ট অনুসারে। কিন্তু এটা দেখা গেছে যে এখন দুধ চাইলে দুধ পাওয়া যায় না। 40 টাকার দুধ এখন 60 টাকা 70 টাকায় বিক্রি হচ্ছে। আগে পাঠার মাংস 800 টাকায় পাওয়া যেত, এখন 1200 টাকার নিচে মাংস পাওয়া যায় না। একটা ডিমের দাম এখন যেটা ছিল 4 টাকা থেকে 5 টাকা, এখন এটা 8 টাকা। আচ্ছা, কি উনি এত সেলফ হেল্প গ্রুপের মধ্য দিয়ে সরকারের এত টাকা খরচা করেছেন, তাহলে পরে আজকে এই ক্রাইসিস কেন আমাদের রাজ্যের ভেতরে? এই ক্রাইসিস কি বলতে চাইছেন, প্রশ্নটা করেন। আমি এটাই বলছি, সেখানে উনি যে সেলফ হেল্প গ্রুপগুলোর মধ্য দিয়ে এত টাকা এত বিলি করছেন, এত গ্রুপগুলোর বিস্তৃত কথা বলবেন, আমাদের রাজ্যের উৎপাদন তো পাচ্ছে না, আমাদের রাজ্যের মানুষ চাহিদা অনুসারে জিনিস পাচ্ছে না, চাহিদা অনুসারে জিনিসগুলো পাচ্ছে না। তাহলে পরে আর এই গ্রুপগুলোর এই ডেভেলপমেন্ট কি হচ্ছে না, কি করার জন্য বলছেন? আচ্ছা, ঠিক আছে। অ্যাকচুয়ালি উনি যে প্রশ্নটা করেছেন এটা কিন্তু এটা রিলিভেন্ট না, এটা সম্পূর্ণ ইরিলেভেন্ট। আপনি গ্রুপ করেছেন, টাকা দিচ্ছেন, গ্রুপগুলো ডেভেলপমেন্টের কথা বলছেন, কিন্তু আমার রাজ্যের ভেতর ক্রাইসিস তৈরি হচ্ছে। আমি বলেছি উৎপাদন হচ্ছে না, এটা সম্পর্কিত না। ঠিক আছে, এই আপনি দীপঙ্কর বাবু, আপনি প্রশ্ন করেছেন দুধের, যে দুধ কেন পাওয়া যাচ্ছে না, তাই তো? আমি উত্তর দিয়েছি এই যে এসএইচজি গ্রুপের কথা আমি বলেছি, আপনি বলেছেন এত এসএইচজি গ্রুপ দিয়েছেন, এত কাজ করছেন। এসএইচজি গ্রুপ কি অ্যাক্টিভিটিস? গোট পালন এন্ড পিগ পালন, শুকর পালন, ছাগল পালন, এখান থেকে দুধ আসে না। আমি তো ক্যাটেলের কথা বলিনি, আননেসারি কেন বলে। থ্যাংক ইউ। সেলফ হেল্প গ্রুপের বিরুদ্ধে বললে প্রতিযোগিতা আটকাতে পারে, আমি বলে দিলাম। ভীষণ ভয় না, গরু পালন আসে না এর মধ্যে। পরবর্তী প্রশ্ন, সেলফ হেল্প গ্রুপের বিরুদ্ধে বললে আটকাইতে পারে। পরবর্তী প্রশ্ন হচ্ছে জর্জ চক্রবর্তী জি, অনারেবল মেম্বার জর্জ চক্রবর্তী জি। Namaskar, respected speaker sir. My question number star 11. Star 11 question number. মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় সদস্য শ্রীযুক্ত জওহর চক্রবর্তী মহোদয়, ওনার অ্যাডমিটেড স্টার কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 1, সংখ্যালঘু মহিলাদের সেলফ হেল্প গ্রুপ তথা এসএসজি গঠনের দপ্তরের তরফ থেকে গত 3 বছরে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? উত্তর, ত্রিপুরা সরকারের সংখ্যালঘু কল্যাণ দপ্তরের তরফ থেকে
সংখ্যালঘু মহিলাদের জন্য সেলফ হেল্প গ্রুপ তথা এসএসজি গঠন করা হয়নি। কোশ্চেন নম্বর 2, কতগুলি এসএসজি গোষ্ঠীকে দপ্তরের তরফ থেকে গত 3 বছরের ব্যাংক ঋণ বা ভর্তুকি প্রদানের ব্যবস্থা করা হয়েছে? উত্তর, 1 নং প্রশ্ন উত্তরের পরিপ্রেক্ষিতে 2 নং প্রশ্ন উত্তর আসে না। ধন্যবাদ। সাপ্লিমেন্টারি স্যার, আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাইছি যে আগামী দিনে এই বিষয়ে দপ্তরের কোনো পরিকল্পনা রয়েছে কিনা। কোশ্চেনটা একবার ঠিক আছে মন্ত্রীজি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, অবশ্যই এই প্রশ্ন এবং আজকে পবিত্র বিধানসভাতে যেহেতু এসেছেন এবং মাননীয় সদস্য ওনার সাপ্লিমেন্টারি কোশ্চেনে অবশ্যই দপ্তরের পক্ষ থেকে আমরা আগামী দিনে আমরা অবশ্যই বিবেচনা করা হবে। আরেকটা বিষয় মাননীয় অধ্যক্ষ মহোদয়, আপনাদের মাধ্যমে হাউজের সমস্ত সদস্যদের অবগতির জন্য আমি একটু সংক্ষিপ্ত দপ্তরের যে আমাদের তথ্য সেটা আমি তুলে ধরছি। সংখ্যালঘু কল্যাণ দপ্তরের আলাদাভাবে সংখ্যালঘু মহিলাদের সেলফ হেল্প গ্রুপ তথা এসএসজি গ্রুপ গঠন করার কোনো স্কিম না থাকলেও কর্পোরেশনের মাধ্যমে ঋণ দেওয়ার সুবিধা রয়েছে এবং ব্যক্তিগত স্তরের আবেদন ভিত্তিতে ঋণ দেওয়ার প্রক্রিয়া সেটা চালু রয়েছে। এবং আরেকটা বিষয়, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার নেতৃত্বে আমরা 2025-এ মুখ্যমন্ত্রী সংখ্যালঘু উন্নয়ন প্রকল্প সেটা আমরা নতুনভাবে সেটা চালু করেছিলেন এবং গত 2025 অর্থবর্ষরে সেটা চালু হয়েছে। প্রায় আমরা 1082 জন যারা অসহায় পরিবার তাদেরকে আমরা সুবিধাভোগীকে আমরা 10,000 টাকা করে পশুপালন, ডেইরি ফার্ম এবং ক্ষুদ্র ব্যবসার জন্য দেওয়া হয়েছে এবং বর্তমান অর্থবর্ষের জন্য আমরা প্রায় 1500 বেনিফিশিয়ারিকে আমরা 10,000 টাকা করে তাদেরকে অর্থ প্রদান করার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার নেতৃত্বে মুখ্যমন্ত্রী সংখ্যালঘু প্রকল্প সেটা চালু রয়েছে। ধন্যবাদ। নমস্কার স্যার, পরবর্তী প্রশ্ন মাননীয় মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাই। আচ্ছা ঠিক আছে, পরবর্তী প্রশ্নকর্তা হচ্ছেন তফজল হোসেন। মাননীয় স্পিকার স্যার, আমার স্টার কোশ্চেন নাম্বার 1 to 12। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় সদস্য তফজল হোসেন ওনার অ্যাডমিটেড স্টার কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 1, গত 3 বছরের সংখ্যালঘু যুবক যুবতীদের স্কিল ডেভেলপমেন্ট ভোকেশনাল ট্রেনিং এর কতজনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে? উত্তর, ত্রিপুরা সরকারের সংখ্যালঘু কল্যাণ দপ্তরের পক্ষ থেকে গত 3 বছরের কোন সংখ্যালঘু যুবক যুবতীকে স্কিল ডেভেলপমেন্ট ভোকেশনাল ট্রেনিং এর মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়নি। 2 নম্বর কোশ্চেন, প্রশিক্ষণ প্রাপ্তদের মধ্যে কতজন কর্মসংস্থান বা সংযুক্ত সুযোগ পেয়েছে? উত্তর, 1 নং প্রশ্ন উত্তরের পরিপ্রেক্ষিতে এই প্রশ্নের উত্তর আছে না। ধন্যবাদ। এখন সাপ্লিমেন্টারি স্যার, আমাদের সাপ্লিমেন্টারি স্যার। মাননীয় স্পিকার স্যার, যদিও না থাকে এখানে স্কিল ডেভেলপমেন্টের ট্রেনিং, তারপর আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করব সংখ্যালঘু যুবকদের এই স্কিল ডিপার্টমেন্টের আওতায় এনে যদি ট্রেনিং দেওয়া যায় তাহলে সংখ্যালঘু যুবক যুবতীরা অনেক উপকৃত হবে। তাই আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করব যে আমাদের সংখ্যালঘু যুবক যুবতীদের স্কিল ডিপার্টমেন্টের আওতায় এনে ট্রেনিং করার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার স্যার। মাননীয় স্পিকার মহোদয়, সাপ্লিমেন্টারি।
এখানে দেখলাম যে সংখ্যালঘু দপ্তর থেকে যে সংখ্যালঘু যুবদের বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট ভোকেশনাল ট্রেনিং এর প্রশিক্ষণের ব্যাপারে কোনো উদ্যোগ রাজ্য সরকারের বা সংখ্যালঘু দপ্তরের নেই, মন্ত্রী মহোদয় বলেছেন। আরে স্কিল ইন্ডিয়া আপনারা বলছেন, ডিজিটাল ইন্ডিয়া, স্কিলের জন্য যুবকদের করছেন, স্কিল বাড়াচ্ছেন, কিন্তু উদ্যোগ নেই। দপ্তরের মন্ত্রী বলছেন তো কি, আমি জানতে মাননীয় স্পিকার স্যার, একটা বিষয়, এই বিষয়ে আমি তুলতে চাই সাপ্লিমেন্টারি। আমি এর আগে বিধানসভাতেও কোয়েশ্চেন করেছিলাম। সংখ্যালঘু কল্যাণ দপ্তর, যারা মুসলিম ছেলে মেয়েরা বাইরে পড়ে, ফলস শত ফলস স্টুডেন্টের নামে স্কলারশিপ দেওয়া হচ্ছে। আমার কাছে প্রমাণ আছে, মিনিস্টার কাছে চিঠিও লিখেছি, উনি পেয়েছেন, রিপ্লাই দিয়েছে, কোনো অ্যাকশন নেয়নি। আমার কাছে তথ্য আছে, মাননীয় স্পিকার সাহেব আপনি বললে আমি তথ্য দেব। শত স্টুডেন্ট ফলস। ঠিক আছে দিয়ে দেবেন, মিনিস্টার সাহেবের অ্যাকশন নেবেন। মিনিস্টার সাহেব কিছু বলবেন? মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমরা সবাই জানি যে আমাদের রাজ্যের সংখ্যালঘু কল্যাণ দপ্তর, সেটা ভারত সরকারের এক সময়ে সেটা এমএসডিপি স্কিমের মাধ্যমে সেটা পরিচালনা করা হতো। এমএসডিপি সেটা ফুল ফর্মটা হচ্ছে মাল্টি সেক্টরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। আজকে 2018 সালে সেই এমএসডিপিটাকে কনভার্ট করে পিএম জনমন সেই স্কিম করা হয়েছে। পিএমজেবিকে, প্রধানমন্ত্রী জন বিকাশ কার্যক্রম। আজকে এই স্কিলের যেহেতু আমাদের মাননীয় সদস্য তফাজ্জল হোসেন উনি এনেছেন, আজকে আরেকটু আমি সকলের অবগত জন্য আমি হাউজের সকলের কাছে সেটা উল্লেখ করছি। গত পিএম বিকাশ সেটা আমাদের স্কিলের বিভিন্ন অ্যাক্টিভিটিসে সেটা যুক্ত হয়ে কাজ করছে, এবং তার ক্ষেত্রে ভারত সরকারের একটা প্রত্যেক রাজ্যের ক্ষেত্রে সেটা একটা নতুন একটা ইনিশিয়েটিভ নিয়েছেন। বর্তমানে পিএমজেডিকে কাঠামো সেটা পিএম বিকাশ সেই কাজ করার জন্য 2025 সালে সেটা শুরু হয়েছিলেন, এবং ত্রিপুরা রাজ্য প্রায় 5টি প্রজেক্ট ইমপ্লিমেন্ট এজেন্সি এর মাধ্যমে ভোক্তাদের লক্ষ্যমাত্রা বরাদ করার জন্য ভারত সরকারের সেটা একটা নতুন ইনিশিয়েটিভ নিয়েছে। তার মধ্যে রয়েছেন আমাদের 5টি এজেন্সির মধ্যে স্টেট ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট মণিপুর / ত্রিপুরা, সেকেন্ড হচ্ছে নর্থ ইস্ট ক্যান এবং ব্যাম্বু ডেভেলপমেন্ট কাউন্সিল NECBDC, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ এন্টারপ্রেনারশিপ ত্রিপুরা স্মল ইন্ডাস্ট্রি কর্পোরেশন, এবং আরেকটা হচ্ছে নর্থ ইস্টার্ন হ্যান্ডিক্রাফট অ্যান্ড হ্যান্ডলুম ডেভেলপমেন্ট কর্পোরেশন। এর মধ্যে বর্তমানে আমরা আমাদের এই 5টি সংস্থার জন্য প্রায় ভারত সরকার প্রত্যেকটা সংস্থাকে অর্থ স্যাংশন দিয়েছে। তার মধ্যে আমাদের দপ্তরের এখনো অবধি আমাদের রাজ্য সংখ্যালঘু কল্যাণ দপ্তরের সেটা সঠিকভাবে আমাদের কাছে তথ্য আসেনি। তার মধ্যে আমাদের ভারত এই কোশ্চেন যেহেতু বিধানসভাতে এসেছেন, তার জন্য গতকালকে আমরা আমাদের ভারত সরকারের দপ্তরের আধিকারিকদের সঙ্গে আমরা কথা বলে আমরা জানতে পেরেছি নন ট্রেডিশনাল স্কিলিং ট্রেনিং, ট্রেডিশনাল স্কিলিং এবং উমেন লিডারশিপ, আমি সংক্ষিপ্ত বলছি, উমেন লিডারশিপ এবং এন্টারপ্রেনারশিপ এর উপাদানে অধীনে মোট প্রায় 3100 উপভোক্তাকে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বর্তমানে এই 5টি সংস্থার জন্য আমাদের রাজ্যে। তার মধ্যে TSIC কে, ত্রিপুরা স্মল ইন্ডাস্ট্রি কর্পোরেশনকে প্রায়
গ্যাস সার্ভিস অ্যাসোসিয়েশন হাউসকিপিং তার জন্য 300 জন, গ্যাস সার্ভিস অ্যাসোসিয়েশন ফুড এবং বেভারেজ সার্ভিসের জন্য 300 জন, মাল্টি স্কিল টেকনিশিয়ান ফুড প্রসেসিং এর জন্য 300 জন, ক্রাফট বেকারের জন্য 300 জন, ব্যাম্বু ওয়ার্ক আর্টিসিয়ানের জন্য 300 জন, প্রায় 1800 জন টিএসআইসি এর মাধ্যমে স্কিল করার জন্য ভারত সরকারের পিএম বিকাশের মাধ্যমে অর্থ স্যাংশন দেওয়া হয়েছে। এবং আজকে আমরা দেখি আমাদের এই তথ্য অনুযায়ী প্রায় 3100 জন বর্তমানে আমাদের পিএম বিকাশের মাধ্যমে স্কিল ট্রেনিং করা হবে। যারা যুবক যুবতী যারা বেকার রয়েছেন তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে। সেটা আমরা সবাই জানি যে আজকে আমাদের মাননীয় সদস্য নয়ন সরকার উনি বলার চেষ্টা করেছে নাকি দপ্তরের মাধ্যমে যে স্কিলের জন্য রাজ্যে যারা সংখ্যালঘু সম্প্রদায়ের যুবক যুবতী রয়েছেন তাদের স্কিল প্রদান করার জন্য দপ্তর কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি বলে উনি মন্তব্য করার চেষ্টা করেছেন। আজকে এই দপ্তর আমরা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এবং দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে আপনারা সবাই জানেন সবচাইতে বেশি যে স্কিল সেটাকে গুরুত্ব দিয়ে কাজ করছে। তার জন্য আজকে আমাদের আত্মনির্ভর করার ক্ষেত্রে স্কিলের একটা বড় একটা ভূমিকা রয়েছে। তার জন্য আজকে আমাদের এই সংখ্যালঘু দপ্তর আমরা আজকে ভারত সরকারের সহযোগিতায় আমরা ভারত সরকারের যে সিদ্ধান্ত সেটাকে সম্মান দিয়ে, যেহেতু আমাদের সেন্ট্রালের স্কিম ইমপ্লিমেন্টিং করার জন্য বিভিন্ন রুলস রয়েছে, সেই রুলসটাকে তো আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে সেটা ভঙ্গ করা সম্ভব না। তার জন্য সেন্ট্রালের যে গাইডলাইন সেটাকে আমরা সাপোর্ট দেওয়ার জন্য আজকে আমাদের টিএসআইসি তরফ থেকে ত্রিপুরা স্মল ইন্ডাস্ট্রি কর্পোরেশনের একটা বিষয় ত্রিপুরা স্মল ইন্ডাস্ট্রি কর্পোরেশনের মাধ্যমে যতগুলি ট্রেনিং করা হবে তার জন্য দপ্তরের কাছে থেকে বেনিফিশিয়ারি লিস্ট চাইছে। এবং যারা এই 5টি সংস্থা অন্যান্য সংস্থাও আজকে দপ্তরের পক্ষ থেকে বেনিফিশিয়ারি লিস্ট তারা চাইছে। আজকে বেনিফিশিয়ারি লিস্ট আমরা দপ্তরের মাধ্যমে তাদেরকে আমরা প্রদান করব। তাই আমরা আশা রাখছি যে আমাদের 3100 জন যে আমাদের রাজ্যের যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে যুবক যুবতী রয়েছেন তারা অবশ্যই এই স্কিলের মাধ্যমে আগামী দিনে আত্মনির্ভর হবে, স্বনির্ভর হবে, সেটা বিশ্বাস। ধন্যবাদ। এবং আরেকটা বিষয় মাননীয় সদস্য বিরজিৎ সিংহ মহোদয় উনি একটা বিষয় উনি উল্লেখ করেছেন যে আমাদের সেন্ট্রাল যে ন্যাশনাল স্কলারশিপ পলিসির ম্যাটার নিয়ে, যেহেতু উনি ওনার ডিও লেটারের মাধ্যমে আমার কাছেও চিঠি পাঠিয়েছিলেন, সেই চিঠিটা আমি রেসপন্স করে ওনাকে আমি রেসপন্স করেছিলাম। আজকে সেন্ট্রালের যে আমাদের ন্যাশনাল স্কলারশিপ পলিসি সেটাকে আমরা ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল রয়েছে, ন্যাশনাল স্কলারশিপের যে গাইডলাইন রয়েছেন যে যদি কোনো ব্যক্তি যদি ফেক ডকুমেন্ট সাবমিট করে যদি গভর্নমেন্ট বেনিফিট নিয়ে থাকে তার এগেইনস্টে অ্যাকশন নেবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং ডিপার্টমেন্ট। সেটা আমাদের সহযোগিতা থাকবে। সেন্ট্রাল যদি আমাদের স্টেট মাইনরিটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে যদি কোঅপারেশন চেয়ে থাকে আমরা অবশ্যই সেই কোঅপারেশন আমরা 100% করব। এবং আরেকটা বিষয় আপনার অবগতের জন্য আমি বলছি, সেটা আমরা সেন্ট্রাল লেভেলে আমাদের কনফারেন্স হয়েছিল, সেই কনফারেন্সেও আমরা ডিসকাশন হয়েছি যে সেই ম্যাটারটা সেন্ট্রালের যে আমাদের মাইনরিটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সেটা ইনিশিয়েটিভ নিচ্ছে, যারা ফেক ডকুমেন্ট সাবমিট করে বেনিফিট নিচ্ছে তাদের এগেইনস্টে অ্যাকশন নিচ্ছে এবং সেটা এফআইআরও হচ্ছে কয়েকটি। এবং যারা ফেক ডকুমেন্ট সাবমিট করে যারা বেনিফিট নিয়েছেন কিছু অংশ তারা আবার রিটার্নও করে দিয়েছে দপ্তরের কাছে। ধন্যবাদ। আচ্ছা, এখন আমি এক মিনিট রিকোয়েস্ট করি। ব্যাপারটা হচ্ছে কি, ত্রিপুরাতে কম্পিউটারের মাধ্যমে ক্লাস 6 ফেল 7 ফেল এরাকে 12 পাস করিয়ে এখানে পাঠানো হয় বিভিন্ন কলেজে। এরপরে আপনার ওনার অফিস থেকে, কারণ এমনি আরটিআই করে পাওয়া যায় না কয়টা স্টুডেন্ট বাইরে গেছে, কয়টা স্টুডেন্ট পাচ্ছে কি বলে স্কলারশিপ। এরপরে যখন বোর্ড থেকে আমরা এনে বোর্ডে যে টাঙানো হয়েছে এটা দিয়ে আমরা বেশ কয়েকটা কলেজে আরটিআই করা হয়েছে। কলেজ থেকে রিপ্লাই দিয়েছে যে 30টা নাম, যেমন একটা কলেজে 30টা নাম পাঠিয়েছে ওদের থেকে। লিখে দিয়ে দিন আবার। ওই কলেজে বলেছে 10টা নাম শুধু আমরা 10টাই ছাত্র আছে, 20টা আমাদের এখানে ভর্তি হয়নি। লিখে দিয়ে দিন মন্ত্রী মহোদয়, এটা দেখবেন। স্কলারশিপ এটা তো কঠোর ব্যবস্থা নেওয়া দরকার, আইনের ব্যবস্থা নেওয়া দরকার। মন্ত্রী মহোদয় এটা দেখবেন অবশ্যই। যদি না করেন স্পিকার স্যার, আরে আমরা তো আদালতে করতে চাই, ভ্রষ্টমুক্ত ভারত করতে চাই, হবে
চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা, এখন এর সময়টা একটু বাড়িয়ে নিচ্ছে, কারণ আজকে 3 জন মহিলা এখানে অনারেবল এমএলএ ওরা দিয়েছে, অথচ তাদেরকে একটা আপনারা সবাই সম্মতি করলে পর বা আমি একজনকে সুযোগ দিতে চাই, যদি সময়টা তো পার হয়ে গেছে তবু সময়টা চেয়ে নিচ্ছি। তো শ্রীমতী অন্তরা সরকার দেব 5 মিনিটের জন্য আপনি 5 মিনিট। হ্যাঁ হ্যাঁ, এটা আমি ট্রেজারি বেঞ্চের পক্ষ থেকে বলছি, কোশ্চেনগুলি বেশিরভাগই ট্রেজারি বেঞ্চের, আপনি অ্যালাউ করলে তারাই বেনিফিট পাবে, নো নিড প্লিজ। ঠিক আছে, কারণ নতুন একটা এটা অপোজিশনের স্কোপ দিই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এখন মাননীয় সদস্যগণ প্রশ্নোত্তর পর্ব শেষ হলো। যে সমস্ত তালিকা চিহ্নিত প্রশ্নের উত্তর মৌখিকভাবে দেওয়া সম্ভব হয়নি সেগুলো সহ তালিকাবিহীন তারকা চিহ্নবিহীন প্রশ্নগুলোর উত্তরপত্র সবার টেবিলে পেশ করার জন্য আমি সংশ্লিষ্ট দপ্তরের মাননীয় মন্ত্রীগণকে অনুরোধ করছি। না, যেহেতু সংসদীয় মন্ত্রী উনি বলছেন, এটা যেহেতু ট্রেজারি বেঞ্চেরই উঠে উনি বললেন, তো সবাই মেনে নেবে, কেউ তো আর বলছে না। ঠিক আছে, ধন্যবাদ। অভিনন্দন, সুযোগ। স্যার, আমি এটা যাওয়ার আগে জাস্ট একটা ছোট্ট জিনিস তুলতে চাইছি। গতকাল শেষ লগ্নে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের ডিজিপির যে অত্যন্ত মর্মন্তুদ যে তার মৃত্যু এ সম্পর্কে সমোটো তিনি স্টেটমেন্ট দিয়েছেন। তো রুলস তো স্যার আমরা আশা করছিলাম 361 হ্যাঁ ঠিক আছে, রুলস 367 দিলে পর এটার উপর তো আর কোনো বলা ঠিক আছে, এটা ঠিক আছে। এটা যদি অন্য কিছু থাকলে উঠান না, ঠিক এটাকে বাদ দিয়ে, সেটাই বলছি। না না, এটাকে বাদ দিয়ে, না না, এই ইস্যুটাকে বাদ দেন। বিষয়টা শুনুন। না না, বিষয়টা তো এত একজন ভারতবর্ষের ইতিহাসে ইউনিফর্মে পুলিশের সর্বোচ্চ একজন আধিকারিক। না না, ঠিক আছে, আপনি কথাটা শুনুন না আমাকে। না না, রুলস থাকে, না না, রুলস থাকে। আমি রুলসের বাইরে আপনি যাবেন না। আমি তো বলছি না, আমি বলছি এটা আলোচনায় আর হয় না। এটা ঠিক আছে, বাদ দিন এটা আলোচনা। ঠিক আছে, আমি বলছি করতেন না, তিনি যে স্টেটমেন্ট দিলেন এটা হয় এই স্টেটমেন্টটা সেখানে যেটা বললেন তার স্টেটমেন্ট মাননীয় মুখ্যমন্ত্রীর স্টেটমেন্টের সাথে statement made by the made by a minister on a matter of public importance with the consent of the speaker, but no question shall be asked at the time the statement is made. এবং আমি স্টেটমেন্টে যাচ্ছি না, আমি স্টেটমেন্টে যাচ্ছি না, এখানে স্টেটমেন্টে যাচ্ছি না, নিয়ে আমি সেই জায়গায় বলছি। ঠিক আছে, স্টেটমেন্ট বাদ দিয়েছেন, উনি দিয়ে দিয়েছেন, স্টেটমেন্ট বাদ দিন। এরকম একজন উনি দিয়েছেন যার অফিসে অভিনন্দন, যার অফিসে এটা হয়েছে, সেই এটা যদি সরকার যদি এত আন্তরিক হয়, সরকার যদি এত আন্তরিক হয়, একটি তাহলে অভিনন্দন কেন একজন সিটিং হাইকোর্ট জাজকে এত করা হবে? পাঠ করছি। অভিনন্দন সুযোগ প্রস্তাব। কৃতি কন্যা অস্মিতা দের কমনওয়েলথ গেমসে জুডোতে ভারতের হয়ে স্বর্ণ পদক। যেটা হবে না, যেটা করা যাবে না, এটা আপনারা করছেন কেন? যেটা করা যাবে না এটা করছেন কেন? নাই নাই, এটা হবে না, হবে না। কৃতি কন্যা অস্মিতা দের কমনওয়েলথ গেমসে জুডোতে ভারতের হয়ে স্বর্ণ পদক জয় করার পরিপ্রেক্ষিতে অভিনন্দন সুযোগ প্রস্তাব। এটা হবে না, 361-এ এটা করা যাবে না। একবার আর রুলসটাকে আপনি মানছেন না, রুলসটা মানেন। সম্মানের সদস্যবৃন্দ, অত্যন্ত আনন্দ ও গর্বের সঙ্গে ত্রিপুরা বিধানসভার তরফ থেকে জানাচ্ছি, গত 31শে জুলাই 2026 ইংরেজি তারিখে ত্রিপুরা রাজ্যের কৃতি কন্যা কুমারী অস্মিতা দে স্কটল্যান্ডের গ্লাসগোয় অনুষ্ঠিত 23তম কমনওয়েলথ গেমসে মহিলাদের জুডো প্রতিযোগিতায় 48 কেজি ওজন বিভাগের ফাইনালে কানাডার শক্তিশালী প্রতিদ্বন্দ্বীকে গোল্ডেন স্কোরে পরাজিত করে দেশের ক্রীড়া ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ করেছেন। আমাদের রাজ্যের এই কৃতি কন্যা
কমনওয়েলথ গেমসের ইতিহাসে জুডোতে ভারতের হয়ে এই প্রথম স্বর্ণপদক জয়ী খেলোয়াড়। তার এই অসাধারণ সাফল্য শুধুমাত্র ত্রিপুরারই নয়, সমগ্র ভারতের জন্য গৌরবের বিষয়। অস্মিতার এই সাফল্যে সমগ্র ভারতবাসী গর্বিত। আরে ভাই, দক্ষিণ জেলার বিলোনিয়া প্রত্যন্ত সোনাইশ্বরী গ্রামের দে এবং কনিষ্ঠ কন্যা মুখ্যমন্ত্রী একটা স্টেটমেন্ট দিবে বলছেন। আরে ভাই, আরে মানলে কিন্তু না মানলে এটার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট দেবে। উনি কিছু বলতে চায়, ওদের যেতে বলুন না। উনি কিছু বলবে তো? আরে ভাই, এটা মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট দেবেন, ঠিক আছে? আরে জান না, এর বিষয়ে মুখ্যমন্ত্রী যে স্টেটমেন্ট দেবে, আমি জীবনেও আপনার এর বিষয়ে মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট দেবেন। আপনার বসুন। আরে বলেছে মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট দেবেন, আপনার বসুন। এই জিতেন বাবু, আমি একটা স্টেটমেন্ট দেবো, আপনি বসুন। মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট দেবেন। নিয়মের নেই নেই নেই, দরকার নেই। আপনি বসুন, আপনি বসুন। না ভুল হয়ে গেছে, আপনি বসেন বসেন বসেন। মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট দেবেন, এরপরে দরকার নেই, আপনি বসুন। মুখ্যমন্ত্রী স্বয়ং সম্পূর্ণ, আপনি বসুন। হেল্প করার কোনো প্রশ্নই উঠে না। আপনি বসুন। মাননীয় মুখ্যমন্ত্রী ওনার যে বিষয় বলেছেন না, প্লিজ। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে এই বিষয়ে উনি কিছু বলতে চান। আচ্ছা, ঠিক আছে, তাহলে বসে যাওয়া উচিত। কেন এসব করছেন? ঠিক আছে। বলেছে তো, বলেছে, বলবে মানে মুখ্যমন্ত্রীজি। Sir, I just want to draw the attention of the Honorable Chief Minister. We all are human beings. We always are subject to make mistakes. কালকে যে বক্তব্য ফাইল স্টেটমেন্ট আপনার দেওয়ার অধিকার আছে, আপনি দিয়েছেন। জাস্ট একটা লাইন আমার মনে হয় এটা এক্সপান্স করা উচিত, যেটা হচ্ছে পোস্টমর্টম রিপোর্টে সুসাইডিক্যাল হ্যাঙ্গিং যে শব্দটা, it should be expunged from the proceedings, otherwise it's going to, you are not supposed to know the postmortem report ki ache, the you and us, we are not supposed to know of the public. It will be only amongst whom the IO, the judge, the magistrate and the prosecutor. So এই জায়গাটা আপনি ডিলিট করার আপনি অবশ্যই এক্সপান্ড করবেন প্রসিডিংস থেকে। You have made a mistake. মুখ্যমন্ত্রী যে স্টেটমেন্ট দিয়েছেন, One thing in MC, আপনি বসেন বলেছেন, আরে বসেন। মুখ্যমন্ত্রী যে স্টেটমেন্ট দেবেন, বসেন। ঠিক আছে, আমি কথাটা শেষ করি। দেবেন বললাম। স্টেটমেন্ট মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট দেবেন, তো আমার বলার পর তো শোনার পর তো দেবেন। ঠিক আছে, এটার উপর বিষয় রাখা না। উনি মুখ্যমন্ত্রীর জেনারসিটির জন্য ধন্যবাদ জানাচ্ছি। তিনি বলেছেন ইয়েতে। আমার বক্তব্য হলো, গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন অত্যন্ত মর্মন্তুদ, দুঃখজনক এবং সারা রাজ্যের সাথে আমিও এই মৃত্যুতে গভীরভাবে শোকাহত, অবশ্যই। এবং তিনি বলেছেন এই মৃত্যুর পেছনে কারণটা কি, সঠিক তদন্তের মধ্যে যাতে বের হয়ে আসে, এটা তিনি চান। যদি তাই হয়
এখানে প্রথমত সুদীপবাবু কথাটা বলেছে খুবই ভ্যালিড, যে মুখ্যমন্ত্রী যদি হাউসে বলে দেন যে না দিস ইজ এ সুইসাইডাল নাম্বার ওয়ান, ঠিক আছে, মুখ্যমন্ত্রী তাহলে বলবেন, রিপোর্ট দেবেন, মুখ্যমন্ত্রীর আন্ডারে আমি কথাটা শেষ করতে দিন না, কথাটা শেষ করতে দিন না। মুখ্যমন্ত্রী তার আন্ডারে যে স্বরাষ্ট্র দপ্তরের কোন অফিসারের কোটে মাথা থাকবে তার বিরুদ্ধে কথা বলার জন্য? বলেছেন তো এই ক্ষেত্রে যদি এই সরকার সত্যিকারে যদি এই সঠিক তথ্য বেরিয়ে আসুক তিনি চান, ত্রিপুরা হাইকোর্টের একজন কর্মরত বিচারকের নেতৃত্বে একটা এসআইটি গঠন করা হোক এবং এতে তথ্য বেরিয়ে আসুক এবং সরকার সেই জায়গাতে তাদের আন্তরিকতা, সততা এবং এই মৃত্যুর পেছনে সত্যি সত্যি তাদের ভেতরে যে দুঃখ আছে এটা প্রমাণ করুক। এটা কৃত্রিম এই ছেড়ে এতে পালানো এটা ঠিক হবে না। এটাই মুখ্যমন্ত্রী আপনারা যেভাবে হুমকি ধমকি দেন অফিসারদের, তো অফিসার তো আপনাদের ধমক চমকে হতে পারে। এর আগে বলেছেন ঠিক আছে, এর আগে বলেছেন নেবেন, তো এই ধরনের ঠিক আছে, মুখ্যমন্ত্রী বলবেন, মাননীয় অধ্যক্ষ মহোদয়, মুখ্যমন্ত্রী বলবেন। দেখুন, আমরা এতদিন ধরে মানে আমি একজন সাধারণ মানুষ হিসাবে আপনাদেরকেই দেখতাম, এখানে অনেকে আছে সিনিয়র, আপনারা এখানে কথা বলতেন, আমরাও ভাবতাম যে অনেক সাধারণ মানুষের কথা আপনারা চিন্তা করেন এবং সুন্দর কথাবার্তা হয়, এবং এইগুলোর উপর ভিত্তি করেই অনেক মানুষ রাজনীতিতে আসে কিছু করার জন্য। কিন্তু এখানে আসার পর আমি দেখি যে কয়েকটা বিষয় কালকে যখন এটা রুলসে আছে, যে লেখা আছে আন্ডার 361 a statement may be made by a minister on a matter of public importance with the consent of the speaker, but no question shall be asked at the time of statement is made. ওকে, তারপরেও দেখুন, তারপরেও কালকে যখন আমি স্টেটমেন্ট দিলাম আপনিও বললেন যে খুব সুন্দর স্টেটমেন্ট হয়েছে, তারপরেও দেখুন আমরা চাই যে সত্য যে বিষয়টা সেটা ইনভেস্টিগেশনের বিষয় এখানে জানানোর প্রয়োজন। ইনভেস্টিগেশনের বিষয় যদি না জানায়, মানুষের জন্যই তো আজকে এই আমাদের বিধানসভা, তো এখানে যদি এই বিষয়ে রুলসের জায়গায় আছে, ঠিকই আছে, এখন রুলস হলে আমি না বললেও কিচ্ছু হবে না। কিন্তু দেখুন আমাদের সরকারে এবং সরকারের প্রধান হয়ে তারপরেও আমি বলছি ফর দ্য সেক অফ দ্য পিপল, যে আমাদের মধ্যে সেই সৎসাহতা আসে বলেই, এবং সেটা আন্দাজি না, আপনি যেটা বলছেন আন্দাজি না, যেমন আপনারা আন্দাজি বলছেন এটা করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, আন্দাজি না, ঠিকভাবে প্লিজ আমাকে কথা বলতে দিন, আমার কথা বলতে দিন, আমার ফিনিশ করতে দিন, আপনার কথা বলবে, শুনেন রিপোর্টটা শুনেন। দেখুন, ময়না তদন্তের রিপোর্ট সংগ্রহ করা হয়েছে, নথি অনুযায়ী পোস্টমর্টম রিপোর্টে মৃত্যুর কারণ হ্যাঙ্গিং এবং সুইসাইডাল ইন নেচার বলা হয় এখনো কিন্তু তদন্ত এটা সুইসাইডাল ইন নেচার কনফার্ম হয়নি, কিন্তু এটা উল্লেখ করা হয়েছে। 3 নম্বর হয়েছে যে ভারতের সংবিধানে আর্টিকেল 192 নম্বর, সেখানে বলা হয়েছে আর্টিকেল 194 অনুযায়ী আমরা বিধানসভায় অ্যাবসলিউট প্রিভিলেজ এনজয় করে থাকি বিধানসভায়। সুতরাং পোস্টমর্টম রিপোর্টের ডিটেল বলা বেআইনি কিছু নয়। কেসটার এখন ইনভেস্টিগেশন চলছে, মানে পুলিশ এভিডেন্স কালেক্ট করে চলছে। পোস্টমর্টম রিপোর্টটাও এখন এভিডেন্সের একটা পার্ট, এখানে কেউ চাইলেও পোস্টমর্টম রিপোর্টটা চেঞ্জ করতে পারবে না, এটা কিন্তু সেই আর্টিকেল 194। সুতরাং আমার বলা বা না বলার উপর কোনো কিছু নির্ভর করে না। ফর দ্য আমি যেটা
লেখা আছে আমি বলছি এটা। আমি তো যদি বলতাম যে আমি নাও বলতে পারতাম, ইচ্ছা হলে পোস্টমর্টম চেঞ্জ করতে পারতাম। এটা তো বলা হচ্ছে না, আংশিক বলা হয়েছে ফর দ্য সেক অফ ট্রান্সপারেন্সি। আবার বলছি, আমি বিধানসভাকে সবাইকে অবগত করেছি। A postmortem report can be disclosed or tabled in a state legislative assembly, primarily governed by the rules of procedure and conduct of business of the specific state legislature under Rule 36, acting under the constitutional framework of Article 194 of the Constitution of India. কাজে আমি ভুল করিনি। প্লিজ আমি আবার কথা বললাম, আমি ফিনিশ করতে দিন। আপনি তো আচ্ছা, তার মাঝখানে পোস্টমর্টম রিপোর্ট, a postmortem report is a part of police investigation under the Code of Criminal Procedure of or Bharatiya Nagarik Suraksha Sanhita, that is BNSS. While it is generally treated as a confidential investigation document, a state government or a member of the Legislative Assembly can table it in the House to answer questions, address public interest or clear controversies under the following legal framework. Number 1, constitutional authority and immune, Article 194, 1 and 2 of the Constitution of India. The article grants absolute freedom of speech and immunity to legislatures within the House. If a minister decides to table or disclose a postmortem report as part of government statement, or if an MLA presents it during an authorized discussion, they enjoy complete legal immunity. No court precedent can be initiated against them for disclosing document inside the assembly. Number 2, parliamentary mechanism for disclosure. Mechanical disclosure of such report is governed by the state-specific assembly rules of procedure and conduct of business in the Legislative Assembly. Papers laid on the table under these rules. Last but not the least, in high-profile cases, the Home Minister or Chief Minister often gives an official statement in the House to address public outcry. During such statement, the government may disclose findings, and during such statement, the government may disclose findings from the postmortem report, and partly it has been disclosed yesterday. আমি আন্দাজি বলছি না, আমি এই কথাটা বলছি যে স্বচ্ছতার মধ্যে আমরা কাজ করছি। আপনারা ঠিক আছে, আপনারা অপোজিশন থেকে আমরা বলছেন, যদিও আমি আবার বলছি, যেহেতু আমি তোর অলরেডি চিঠি দিয়েছি এবং এই আর্টিকেলের মধ্যে কোনো রকম কোশ্চেন আর আসতেই পারে না এই যে 361, তারপরও আপনাদের অবগতির জন্য আমি পুরো আইনগতভাবে আমি এগুলো বলেছি। ধন্যবাদ। না মুখ্যমন্ত্রী আবার আমি মুখ্যমন্ত্রী না বিষয়টা মুখ্যমন্ত্রী এরপরে তো আর হই না মুখ্যমন্ত্রীর কথায় আপনার আরে তা ঠিক আছে। আরে আমি এই জায়গায় বলবো, পোস্টমর্টেম হয় এরকম ভারতবর্ষে বহু ঘটনা হয়েছে, এরকম ক্রিমিনাল ইনভেস্টিগেশন। আর নিয়মে পোস্টমর্টেম হওয়ার পরে হচ্ছে তবু আবার পোস্টমর্টেম হয়, পাবলিকে ব্যবহার করার জন্য চেষ্টা করবেন কোর্টের ইন্টারভেনশনের। নাম্বার 1। নাম্বার 2, কেন এই যে পোস্টমর্টেম রিপোর্টটা সাসপিসিয়াস? আপনি গতকাল বলেছেন তাকে জ্বলন্ত অবস্থা পাওয়া গেছে, আর ফরেনসিক ডাইরেক্টর তিনি বলেছেন কি আমি গিয়ে দেখেছি মাটিতে পড়ে আছে। Which one is the correct? Which one is the correct? এটা ইনভেস্টিগেশন হবে। এই জায়গাতে সাসপিশন আপনার পোস্টমর্টেম রিপোর্ট হাউসে প্লেস করা সম্পর্কে রয়েছে, তাই থাক না কেন। যেখানে একটা এরকম হয় না, আপনার বক্তব্য ফরেনসিক কোনটা ঠিক, এই রাজ্যের জনগণ কোনটাকে বিশ্বাস করবে? কাজে সেজন্য বলছি, if the government they are really impartial এবং really truth
এটা বন্ধ করেন 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 না না এর আগেও বহুত কমিশন হয়েছে, আপনাদের এই মন্ত্রীর সময়ে কিন্তু কমিশন হয়েছে। রেজাল্টটা কি বেরোলো? না না বলুন না, কি বেরোলোটা কি? কিছুই তো বেরোলে। ইন্দিরা গান্ধীর পোস্টমর্টম হয়নি, কি বেরিয়েছে? কি কমিশন করলো? এগুলো তো হয়, কিন্তু আনন্যাচারাল ডেথ, বিশেষ করে এই ধরনের যখন হ্যাঙ্গিং বিষয় হয়, সাধারণত এগুলোতে কমিশন বসে না। মানে এই হচ্ছে নিয়ম না। আরে আমরা তো বলছি যেভাবে ইনভেস্টিগেশন চলছে, যেভাবে দেখুন, আমি ইচ্ছা করলে আপনার এই বিষয়ে এখানে কোনো কথাই চলে না, যখন কথা বলেছি, তারপরে আপনাদের যে উদ্দেশ্য, আমি তো বললাম আপনাদেরকে দেখে দেখে ছোট ছোট মানুষ বড় হয়েছে, কিন্তু যেভাবে আপনারা দাবি করেন, যা করেন, মানুষ সব দেখছে যে কিভাবে আপনারা এতদিন ধরে রাজনীতি করে এসছেন, সব বুঝে গেছে মানুষ। ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। এখন পরবর্তী যাচ্ছি। অত্যন্ত আনন্দ ও গর্বের সঙ্গে ত্রিপুরা বিধানসভার তরফ থেকে জানাচ্ছি, গত 31শে জুলাই 2026 ইংরেজি তারিখে ত্রিপুরা রাজ্যের কৃতি কন্যা কুমারী অস্মিতা দে স্কটল্যান্ডের গ্লাসগোয় অনুষ্ঠিত 23তম কমনওয়েলথ গেমসে মহিলাদের জুডো প্রতিযোগিতায় 48 কেজি ওজন বিভাগের ফাইনালে কানাডার শক্তিশালী প্রতিদ্বন্দ্বীকে গোল্ডেন স্ক্রু করে পরাজিত করে দেশের ক্রীড়া ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ করেছেন। আমাদের রাজ্যের এই কৃতি কন্যা কমনওয়েলথ গেমসের ইতিহাসে জুডোতে ভারতের হয়ে এই প্রথম স্বর্ণপদক জয়ী খেলোয়াড়। তার এই অসাধারণ সাফল্য শুধুমাত্র ত্রিপুরারই নয়, সমগ্র ভারতের জন্য গৌরবের বিষয়। অস্মিতার এই সাফল্যে সমগ্র ভারতবাসী ভীষণভাবে গর্বিত। দক্ষিণ জেলার বিলোনিয়া মহকুমার প্রত্যন্ত দক্ষিণ সোনাইশ্বরী গ্রামের প্রয়াত অর্জুন দে এবং মুন্নি পাটারি দের কনিষ্ঠ কন্যা অস্মিতা দে 22শে মার্চ 2003 তারিখে জন্মগ্রহণ করেন। অস্মিতা নানা প্রতিকূলতার বিরুদ্ধে লড়ে কঠোর পরিশ্রম, অধ্যবসায়, শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও অদম্য ইচ্ছা শক্তির জুড়ে সকল প্রতিকূলতাকে অতিক্রম করে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে নিজের পারদর্শিতার চূড়ান্ত সাফল্য প্রদর্শন করে দেশের তিরঙ্গা পতাকাটাকে গর্বের সঙ্গে উড্ডীন করেছেন। তার এই অর্জন কেবল একটি ব্যক্তিগত সাফল্য নয়, এটি দেশের প্রত্যন্ত এলাকার প্রতিভাবান অসংখ্য তরুণ তরুণীর কাছে অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত, যা আগামী প্রজন্মকে স্বপ্ন দেখতে এবং সেই স্বপ্ন পূরণে নিরলস প্রচেষ্টা চালাতে উৎসাহিত করবে। তার এই কৃতিত্ব রাজ্যের যুব সমাজকে খেলাধুলায় আরও উৎসাহিত করবে এবং ভবিষ্যতে প্রজন্মকে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে সাফল্য অর্জনের স্বপ্ন দেখাবে। রাজ্যের কৃতি কন্যা অস্মিতা দে এই ঐতিহ্যবাহী প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জন করে দেশ তথা ত্রিপুরা রাজ্যের নাম আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে উজ্জ্বল করেছেন। আগামী সেপ্টেম্বর মাসে জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমসের জুডো প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য উপযুক্ত প্রশিক্ষকের তত্ত্বাবধানে কঠোর প্রশিক্ষণ চালিয়ে যাওয়ার বিষয়টি এখন অস্মিতার একমাত্র লক্ষ্য। এই সভা দৃঢ়ভাবে বিশ্বাস করে রাজ্যের কৃতি কন্যা তথা স্বর্ণকন্যা অস্মিতা দে আগামী দিনে আন্তর্জাতিক প্রতিযোগিতায় নিজের প্রতিভার ধারাবাহিকতায় আরো সাফল্য অর্জন করবেন এবং নিজের দেশ ও রাজ্যের সম্মান আরো বৃদ্ধি করবেন। এই গুরু উজ্জ্বল সাফল্যের জন্য ত্রিপুরা বিধানসভার স্বর্ণকন্যা কুমারী অস্মিতা দেকে আন্তরিকভাবে অভিনন্দন ও শুভকামনা জ্ঞাপন করছে। একই সঙ্গে তার এই সাফল্যের নেপথ্যে যাদের অকুণ্ঠ সহযোগিতা, ত্যাগ ও অনুপ্রেরণা রয়েছে, ওর প্রয়াত পিতা, ওর মাতা, ভাই, প্রশিক্ষকগণ সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছে। একই সঙ্গে এই সভা কুমারী অস্মিতা দের উজ্জ্বলতর ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও অব্যাহত সাফল্য কামনা করছে। এখন দৃষ্টি আকর্ষণী নোটিশ, মানে সদস্যগণ, এখন সবার কার্যসূচি হলো দৃষ্টি আকর্ষণী নোটিশ। আজ একটি দৃষ্টি আকর্ষণী নোটিশের উপর সংশ্লিষ্ট দপ্তরের ভারপ্রাপ্ত দায়িত্বভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী বিবৃতি দিতে স্বীকৃত হয়েছিলেন। দৃষ্টি আকর্ষণী নোটিশটি উত্থাপন করেছেন মাননীয় সদস্য শ্রীমতী স্বপ্না দেববর্মা। নোটিশের বিষয়বস্তু হলো নন্দননগর
এটা পরিষ্কার স্যার এরপর এই মেটারে আপনার দৃষ্টি আকর্ষণ করছি নোটিশটির যে বিষয়বস্তু হলো না না, এটা স্টার্ট কোয়েশ্চেন নাম্বার 109 মাননীয় মুখ্যমন্ত্রী একটা উত্তর দিয়েছিলেন। প্রশ্নটা ছিল আগরতলা এসডিও চমনি থেকে ডন বস্কো স্কুল এবং অক্সিলিয়াম স্কুল পর্যন্ত অবৈধভাবে গড়ে ওঠা পরিকল্পনা আছে কিনা আপনি উত্তর দিন। নোটিশটির বিষয়বস্তু হলো নন্দননগর এলাকা সংলগ্ন ডন বস্কো বাজারের উদ্দেশ্যে সম্পর্কে উপর বিবৃতি আমাদের মুখ্যমন্ত্রী যে কোয়েশ্চেন ডিক্লারেশন অফ অ্যাসেম্বলি কারেক্টলি স্যার তারপরে বর্তমান ধ্বংস হইতেছে গতকালকে মুখ্যমন্ত্রী আর আজকে এটা অ্যাকসেপ্ট করলেন কেন? রাগারাগি করে দিই না, উনি বলতে আরে রাগ করে আমি তো বলছি এটা প্রশ্ন উনি উঠান না না প্রশ্ন সেটা না। আরে স্যার আরে এটা বলার পর না 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 আপনি শুনে ইস অধ্যক্ষ মহোদয়, সাধারণত আমাদের হাউসের নিয়ম হলো একটা, এটা তো ম্যাডামও জানার কথা না, আসলে কোশ্চেন তো আগে ছিল, কোশ্চেনের রিপ্লাই হয়ে গেছে, সেম ডেতে অ্যালাউ করেছেন, যেহেতু তীব্রমতা একটা পাবে সেই জন্য দিয়েছেন, কিন্তু ব্যাপারটা ডিসকাস হয়েছে, এটাই তো কথা, এটাই তো আস্তে আস্তে বলা যায়। তো যেহেতু উত্তরটা না, তো এখন আমি বললাম তো, আমি আপনার বলছি না, আমার প্রশ্নটা করার পর আপনি বলবেন, না হলে তো চলে না, করবেন কিছু, ঠিক আছে, ওনার স্পেসিফিক যদি কেউ থাকতে পারে বোধ হয়, ঠিক আছে করে মনে করার পাত্রকে তুষ্ট করা রাখতে গেলে এটা বেআইনি কাজ করতে হবে, করুন আপনি। করার জন্য বেআইনি কাজ করতে পারেন, আপনি করতে পারেন, কারণ আপনার না না ওটা আলাদা জিনিস ছিল, উনি পার্টিকুলার এমন তো হতে পারে ওনার স্পেসিফিক কোশ্চেন আছে, এটারও প্রভিশন আছে, ওনাদের পরিবেশন করবে, কোনো স্যাটিসফাইড না হয় আরেকটা রুল অনুসারে আবার নোটিশ দিয়ে ডিসকাশন করতে পারেন, এখানে প্রভিশন আছে, ইউ নো শি মাইট নট বি নোইং, উনি নতুন এসে জানা কথা, আপনি তো জানো প্রশ্ন এসছে, আমি স্যাটিসফাইড হইনি, আবার এটার এই নোটিশ দিয়ে স্পিকার অনুমতি ডিসকাস করতে পারে, কিন্তু কালকেই ডিসকাশন হলো, কালকেই নোটিশ তাই ডিজিপি ব্যাপারটা আজকে উঠলো কেন, কেন উঠলো, হতে পারে কেন উঠলো ডিজিপি ব্যাপার, কেন উঠলো সাধারণত উচিত ছিল না, আমরা কালকে বারবার বলছি, হতে পারে একবার ডিসকাস হয়েছে, সন্দেহ ছিল তাই তো ভেন্টিলেট করেছে, ভালো তুমি স্টেটমেন্ট একটা দিয়ে তোমার হার আমরা এখন রুলস আছে কোনো বিষয় আপনি অ্যালাউ করে দিয়েছেন ডিসকাস, এটা যদি এখন ভঙ্গ করেন আমার কিছু বলা নয়, ইটাকে প্রেসিডেন্ট থাকুক, যদি ভঙ্গ করেন ইটাকে প্রেসিডেন্ট হয়ে থাকুক, এটা করেন মাননীয় মুখ্যমন্ত্রী উত্তর দিন। মাননীয় মন্ত্রী না প্রশ্ন না, এখন আমি উক্ত নোটিশটির উপর প্রদানের জন্য নবীন দপ্তরের মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি। না না দরকার নেই, কি নাই ওইটা কেন করলো মাননীয় অধ্যক্ষ মহোদয়,
নন্দননগর এলাকা সংলগ্ন ডন বস্কো স্কুলের সামনে বাজার উচ্ছেদ করা সম্পর্কে আগরতলা পুর নিগম জনস্বার্থে ও পৌর প্রশাসনের সুষ্ঠু পরিচালনার জন্য নিয়মিতভাবে বেআইনি বা অবৈধ নির্মাণের পরিপ্রেক্ষিতে উচ্ছেদ ও এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে থাকে। আগরতলা পুর নিগমের প্রাথমিক দায়িত্বের মধ্যে পড়ে জনসাধারণের যাতে স্বাভাবিকভাবে চলতে পারে সেটাকে অব্যাহত রাখা, রাস্তাঘাট ফুটপাত এর পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনগণের প্রতি এই দায়বদ্ধতার নিরিখে আগরতলার পুর নিগম প্রায়শ আমরা দেখি বিভিন্ন জোনের টাস্ক ফোর্স কর্তৃক যে যারা পারমিশন নেয়নি এরকম স্ট্রিট ভেন্ডার বা অবৈধ দোকানদার, ফুটপাত দখলকারী এবং অন্যান্য যেসব অবৈধ কাঠামোর বিরুদ্ধে উচ্ছেদ ও এনফোর্সমেন্ট অভিযান ওনারা পরিচালনা করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করেন। আগরতলা পৌর নিগমের অন্তর্গত উত্তর জোন অফিসে বিভিন্ন সময়ে সাধারণ জনগণের কাছ থেকে অভিযোগ পাওয়া যায় যে উত্তর জোনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় রাস্তার পাশে অবৈজ্ঞানিকভাবে অবৈধভাবে সবজি, মাছ, মাংস ও অন্যান্য পচনশীল দ্রব্যের দোকানপাট বসিয়ে ব্যবসা পরিচালনা করা হচ্ছে। এর ফলে পথচারী ও যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় যানজট এবং জনদুর্যোগের সৃষ্টি হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে উত্তর জোন অফিসের টাস্ক ফোর্সের মাধ্যমে নিয়মিতভাবে সংশ্লিষ্ট এলাকাগুলো পরিদর্শন করে অবৈধ দোকানপাটের ব্যবসায়ীদের মাইক যুগে সতর্ক করা হয় এবং পরবর্তী সময়ে যারা সরে গেছে কিন্তু পরবর্তী সময়ে যারা অবৈধ যারা আছেন দখলদারদের উচ্ছেদ করা হয়। এই অবস্থায় গত 11/8/2026 ইংরেজি তারিখে ডন বস্কো স্কুলের সম্মুখে এলাকার রাস্তার উপর অবৈধভাবে বসা সবজি ব্যবসায়ীদের দোকানপাট উচ্ছেদের জন্য একটি অভিযান করা হয়। অভিযান শুরুর পূর্বে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের যখন মাইক যুগে ও সরাসরি ওই সমস্ত ব্যবসায়ীদের রাস্তার উপর থেকে দোকানপাট সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়, কিন্তু অধিকাংশ ব্যবসায়ী যদিও নির্দেশ মেনে দোকানপাট সরিয়ে নিলেও কয়েকজন ব্যবসায়ী নির্দেশ অমান্য করে তারা একই স্থানে ব্যবসা চালিয়ে যেতে থাকেন। ফলে জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখা এবং রাস্তার উপর অবৈধ দখলমুক্ত পরিবেশ বজায় রাখার জন্য জনস্বার্থে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়। উত্তর জোনের টাস্ক ফোর্স কর্তৃক 1/4/2026 ইংরেজি তারিখ থেকে 11/8/2026 ইংরেজি তারিখ পর্যন্ত নন্দননগর, অভয়নগর, জিবি বাজার, আস্তাবল থেকে এয়ারপোর্ট সংলগ্ন এলাকার বিভিন্ন স্থানে বিশেষ করে স্কুল সংলগ্ন ও গুরুত্বপূর্ণ রাস্তার পাশে অবৈধভাবে বসা দোকানপাটের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করেন। এই প্রসঙ্গে উল্লেখ্য যে শুধু নর্থ জোনের নয়, সমস্ত পৌর এলাকাতেই কিন্তু এই ধরনের অভিযান পরিচালনা হয়। 2026-27 অর্থ বছরে আগরতলা পুর নিগমের বিভিন্ন জোনে প্রায় 96টি উচ্ছেদ ও এনফোর্সমেন্ট অভিযানে মোট 412টি অনুমোদিত স্ট্রিট ভেন্ডিং ইউনিট, অবৈধ কাঠামো এবং অবৈধভাবে পরিচালিত মাংস বিক্রির কাঠামো উচ্ছেদ করা হয়েছে। ডাটা ওয়াইজ এনফোর্সমেন্ট ড্রাইভ টেকেন বাই দ্য আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন, এখানে আছে অনেকগুলো। তো এখানে উল্লেখ্য যে ডন বস্কো স্কুল এলাকার উচ্ছেদ অভিযান এটা কিন্তু একটা বিক্ষিপ্ত ঘটনা নয়, এটা প্রায়শ যে সেন্ট্রাল 4টে জোন আছে তারা প্রায় করে টাস্কফোর্সের মাধ্যমে সমস্ত পুরো এলাকাতেই ধরনের উচ্ছেদ অভিযান পুর নিগমের মাধ্যমে হয়ে থাকে। পরিশেষে এই বলা যায় নাগরিকদের স্বার্থ ফার্স্টে প্রায়োরিটি, যেন স্বাভাবিকভাবে নিরাপদভাবে চলাচল করতে পারে, যানজট নিয়ন্ত্রণও প্রয়োজন, সরকারি রাস্তা ও ফুটপাত অবৈধ দখলমুক্ত থাকা। সেই জন্য আগরতলা পৌর নিগম প্রচলিত বিধি as per provision of 107A, 133(1), 2(3) and 4 and 1851 and 2 of Tripura Municipal Act 1994 অনুযায়ী এই অভিযান অব্যাহত রাখবে। জনসাধারণের সার্বিক স্বার্থ নিশ্চিত করাই এই পদক্ষেপের মূল লক্ষ্য। এ বিষয়ে সকল নাগরিকদের সহযোগিতা একান্তভাবে কামনা। শুধুমাত্র মিউনিসিপ্যালিটি করবে সেটা যেন না হয়। মানুষ চায় আমি সুন্দরভাবে রাস্তা দিয়ে যাই, ফুটপাত পরিষ্কার থাকবে এবং কোনো জায়গায় যানজট একমাত্র এইভাবে অবৈধ যখন
এই ধরনের ফুটপাত দখল করে ব্যবসা করে, আমরা সবাই জানি সেখানে রাস্তার পরিশত তার যে পরিমাণ সেটাও কিন্তু কমে যায়। তো এটাই আমার বক্তব্য এই বিষয়ে। আচ্ছা, এখন কৃপমথার তরফ থেকে Point of clarification, sir. হ্যাঁ, Boromgunang speaker, ang nini bising ti klai o house sanan mujungo antam koksa oro MLA মন্ত্রী টঙ্গাই রক অনেক লোক পরিচার দङ ভারত বর্ষনি বড় প্রত্যেক বরকনি কাইসা কাইসা আইন दङ ও আইন ফলো খাইनो तिनीनि अ हाउसआव आं प्रश्न खायनाय बा उत्तर मानाय आरो आं जे कलिंग एटेंशन तुमानि नंदनगर एलाकाय संलग्न डन बस्को स्कुलेर सामने जे बाजार आ बाजारनो केंद्र खायनो जे आरो तिप्राजुग आरो लक्ष लक्षनि व्यवसा खालाया बरक शुधुमात्र 10-20 हाजार नीति नहीं बरक मुखितिंग थाइकेतिंग फालायो और मुखितिंग थाइकेतिंग फालमानी इंखा अब गवर्नमेंट जागा प्लस अब PWD रूट क्लायो PWD रूट क्लायो हिनी नो खरकसाया बा खरकसा केबो ना केबो फानो MC थांगै रिपोर्ट दिखना MC रो थांगै ऑफिशियल थांगै आरो बाजार थांगै उपस्थित तिंखा गाहाम को नों जदि आरो उच्छेद खालायनानै हिंखाय नों एकटा नोटिस रिनानै नांनाय हयतो बाबरबा आचुकनानै नांनाय बिना नोटिस सारा आचुगलायावै अमाहायकै जे थांगे आदिनि घटना खालायनानै आबो आइनसि कक्सानाय आङो मुइतु खायनानै मुचुंगौ जाबो दुर्गा पूजानि गाना दुर्गा पूजा गानाव इलेक्ट्रिक डिपार्टमेंट काम खालायो आरो कायसे माइकिंग खालायो जे खोना एखेबा खोना और कारेन्ट सामुं दांजाकनाय 10टानि हयते 4टा अब्दि कारेन्ट दंगला हिनि माइकिंग खायो बेस गाहामको माइकिंग खायो माने बागे बरबा सजाकुंगै थांगो आनि मोबाइल चार्ज जाय आं चार्ज मारिनाय आनी थैंक यू टी साजे थैंक यू माती सानाय अमो हाय की बरदक सजागुंगै ना जानजेनि रेडी उंगै थांगो फियाबा तिनि अरबो बिना माइकिंग बो खलायरिया जदि अरबो माइकिंग खलायरिखाय नर और खनानि सिमी ते दुकानपाट और बाजार खलाय मांगला रि मांगला बर अरन माकु तुननाय हिनि जदि माइकिंग खलायके बरबो सतर्क तंखामो फियाबा MC रो थांगै मानो फियाबा अमहायके थांगै फाटागनि बरकटाय खरकसा आरो जेगाबे थामसि फुनुखा बिनि बॉडी लैंग्वेज बिनि एटीट्यूड बिनि तामनेनि थामसि फुनुगैनाय जेबाबे आरो थांगै यासिपाकुगै कक साविका सप्रे साप्रा खलायका पाब्लिक बरक थांगै MC आरो तांनासिगि मा तंखा MC नि बिसकांगो पुलिस प्रशासन बुसकांगो भाईगा अब बरो नाय हजम खायै सुजुग्रिwi तंखा अब आइनताम कक्सा पुलिस प्रशासन ताम एक्शन हाका आसिगे सार आरो जोंते बनुखा जे मानिखनि फालनाय रगनि आरो एमसी नि तरफ থেকে কাছে গাড়ি তেলাঙ্কা বুকচা গাড়ি এই বুকচা গাড়ি ও মাইরুম বস্তা দেখা आरो गुरिया माइरুম निना आरो मानि हांगार निना आरो तामने खासा माइरं मखितें थाइकितें आरो सातुंनि समय आरो दाग नारिखिराबो दङ आ समय अमाहायके जे मखितें थाइकितें फालमाने आबो जत्त लुट खायना गाइबो दाखा आबो भिडियो भाइराल दंखा आबो भिडियो पूरा भिडियो फुटेज दङ अमाहायके गाइबो दाखा ताबो बरफनि प्रश्न एमसी नों जदि गारिओ मानि फालनाय रंनि नों आरो बादा खायना थांतानि उच्छेद खालायनाय हिं थांतानि नों आरो मानि खनि जेतुइ फैमानि आ मानि खनि नों फेरादारिखा रिया आ मानि खनि ताबो बर
যে বড় নি ক্ষতিপূরণ খা নং ক্ষতিংখা নং ক্ষতিপূরণদারিখা রইয়া আবনো তাবো বড় প্রশ্ন স্যার যে বড় যে তিপ্রাজিগ আরো ব্যবসা খাইনানি নেই বড় আরো বড় চাকরি নিবাগিয়া বড় বিক্রি নিবাগিছে বড় চাকরি সাইয়া বিক্রি সানো ফিয়াবা আরো গরিব বিগ্রা রক হিঙ্গাঙ্কে মান সম্মান করি যা বিগ্রা হিঙ্গাঙ্কে কোনো অধিকার করি দে স্যার দুটা প্রথম খাইনি মনে সাদি স্যার আর ও বড় স্থায়ী বাগিয়া ও তাবু সুন্দর দङ তাবু সুনজা তাবু বজা বড় যে ফুরপানে উচ্ছেদ খালাইজাক নাই সাইমানো বড় যে ফুরপানে উথুক দেহিंगे বড় উথুগুই থানাই এই কেসা উত্তর নেপাল আইন কপায় স্যার দেখো আইন কপায় স্যার অবশ্যই নং যদি বড় উচ্ছেদ খাইনানি হিঙ্গাঙ্কাই যদি অবৈধ নঙ্গি তো গাঙ্কাই বড় বৈধভাবে জাগারি দি ব্যবসা খাইনানি বাদিলে বড় ব্যবসা বাই সংসার চলিব বড় ব্যবসা বাই বড় জমি বসাবুতুই না লেখাপড়া খালাইব সারতাই কেসা বড় প্রশ্ন আবার সাইয়াই অর ইয়োগিয়া ও বড় প্রশ্ন গাঙ্কাই যে যত রাজনৈতিক বদলব থাঙি নাই খা যত রাজনৈতিক বদল থাंनाय के कामको আর ও থানা এফআইআর বখলাই জাখা এফআইআর খাইজাং মানে ও বড় বড় ধরম জাখা আইন চিকক সানাইসা আইন তামো পুলিশ প্রশাসন তামো খাইগা যে বড় নি মুঙ্গই যে ভিডিও ফুটেজ দি নাই যে এফআইআর খাইজাং মানে বড় ধরম জাখা গুফরু রমজান নাই স্যার আইন করতে কি চাতঙ্গো তাই দুইটা প্রশ্ন এসডিউ চমনি থেকে ইয়ামো নিনি মারাত বস্তি পর্যন্ত যে অবৈধভাবে সরকারি জায়গা ও গভর্নমেন্ট জায়গা ও পিডাব্লিউডি ভূত যে অবৈধভাবে ন হুক টাঙ্গি নাই দোকান পাট দি তংমানি বড়মখা গভর্নমেন্ট মকন নুলিয়া বনখা এএমসি মকন নুলিয়া এএমসি বন বপ্র উচ্ছেদ খাইনাই আকক সীমা সানাই বন উচ্ছেদ খাইনাই খালাইয়া হাঙ্গে তামনি কারণে খালাইয়া ও গতিনি মা সানাই তিনি অর আং সাইমানো অরচির মাননীয় মেয়র বোমা আচুকজাক দङ বোমা आचुकजाक दङ जों आबनो उत्तर मानानै नांनाय सार आबुसिनिया ताइ कैसान प्रश्न दङ सिगारो जे स्कुल अक्सिलियारि स्कुलनि बिस्कांग सरकारनि जागायाव पिडब्लिउडि रुट बाहायके आरो कासे क्लाब नक आसाय मांखा संसाय मांखा आ क्लाब नरम तो बेजल স্কুলের সামনে যদি ও ক্লাব ন যে যে মন্দির তো মন্দির গণপন্নরে কাছে জায়গা শিখাই সানা নাই স্যার ঠিক আছে দরিয়া কর তাই আব যারা আর দোষী যে বাবে পুলিশারে ফাইনাল প্রবলেম নাই ও পক্ষে স্যার ঠিক আছে দ্য বর্ডার স্যার আচ্ছা ঠিক আছে সুদীপ জি সময় একটু ধরেন বলেন স্যার অ্যাকচুয়ালি আমরা তো অ্যাসেম্বলিতে প্রশ্ন করি অনেক আগে প্রশ্ন করার পর এটা ডিপার্টমেন্টে যায় ডিপার্টমেন্ট ইউডিতে যায় ইউডি এটা মিউনিসিপ্যালিটিতে পাঠায় এই জায়গার মধ্যে আমার যেটা মনে হচ্ছে যে প্রশ্নটা পাওয়ার পর উনি প্রশ্নকর্তা আগরতলা এসডিও চমুনি থেকে ডন বস্কো স্কুল এবং অক্সিলিয়াম স্কুল পর্যন্ত অবৈধ ভাবে গড়ে ওঠা বাড়িঘর দোকানপাটগুলির উচ্ছেদ করার জন্য সরকারের কোনো পরিকল্পনা আছে কি না না উনি তো বলছে তো কথা শুনুন আমি বলেছে তো বলছি এখন প্রশ্ন করার পর মিউনিসিপ্যালিটি হয়তো বা গিয়ে যেহেতু উত্তর দেবে কিছু দোকানপাট she is very much correct why choose বিআইনি যদি আরো ক্লাব থাকে অমুক থাকে why পার্টিকুলার কিছু দোকান বলেছে হামলাটা হলো বলেছে তো এটা রং দরকার নেই এখানে জনজাতিদের সুদীপ জি এটা উনি বলেছে এটা আমার এলাকাতে আপনি যদি বলা করেন আপনি নেই আমি I have the right so it is in my constituency don't have the right আপনি বলেছেন যেটা এটাই রিপিট করবেন না আপনি কি প্রস্তাব দিতে চান বলেন এই প্রশ্নের উপরে এই ডন বস্কো স্কুলের সামনের বিষয়ে
বলেন বলেন ডন বস্কো স্কুলের সামনে ঠিক আছে উনি বলেছেন তো ওনার আপনি যদি শুনছেন নাই অ্যালার্জির বিষয় না এটা কেন উনি বলেছে এখান থেকে এখান পর্যন্ত এটা বলেছে তো এটা রিপিট কেন বলবেন নেই এইভাবে বলবেন না এইভাবে চোখটা রাঙাবেন না একটা কেন আপনি কেন এটাকে রিপিট করে সময়টা নষ্ট করছেন নেই সময়টা কেন নষ্ট করছেন উনি যা বলেছেন উনি আপনি ওর থেকেই বলছেন আপনি হয়তো কখনো বুঝছেন না ট্রান্সলেটর এখানে বলছে এখানে শুনে মাননীয় স্পিকার স্যার হ্যাঁ স্যার পয়েন্ট অফ এই যে বলছিল যে সেম থিং না, উনি পরিষ্কার বলেছে নন্দননগর এলাকার সঙ্গে ডন বস্কো স্কুলের সামনে বাজার উচ্ছেদ করার সম্পর্কে রাস্তার বা এটা আলাদা। উনি আপনি বলছেন এটা তো ঠিকই বলেছে, উনার প্রশ্ন তো উনার। ঠিক আছে মাননীয় আপনি তো জবাব দেবেন না উনাকে আপনি এখন জবাব দিতে দিন না দেবে তো সাবজেক্ট না তো হ্যাঁ let the সেই তো বলছে হ্যাঁ দেবে let the minister answer হ্যাঁ no why you are interfering why you are standing yes why you are standing why is standing why you are standing why you are standing leader of the house are you no I am the parliamentary affairs minister. It is my duty. Nicely, I am this house. This is my duty. I am a parliamentary affairs minister. It is my duty also to maintain peace. he is dictating you what to do he is even dictating you sir it is not fair sir আমার প্রশ্ন হলো মাননীয় সদস্য স্যার মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন হ্যাঁ ঠিক আছে বলুন মাননীয় সদস্য আরে he is dictating you ঠিক আছে বলেন সরকার বলেন মাননীয় সদস্য যে প্রশ্ন তুলেছেন শুধুমাত্র উচ্ছেদ নয় তার পেছনে যে ডিসক্রিমিনেটরি আউটলুক মাননীয় স্পিকার আছি না ডিসক্রিমিনেটরি আউটলুক মাননীয় স্পিকার that action will be taken against those people number one number two মানে number two আমি বলছি ছড়াতে হবে কিন্তু সিলেক্টিভ কিছু অপারেশন করছে আবার বসে যাচ্ছে কাজে সেই জায়গায় পাহাড় থেকে কাজ নেই তাদের বলবেন না শুধু ডন বস্কো না অন্য জায়গাগুলোতে সেরকম মিউনিসিপ্যালিটি সে ব্যবস্থা করবে কিনা করেছে উনি প্রথমে তাই তো বলছি কাছ থেকে বলেছে আপনারা আসুন কাজে না দেবনাথী যে বলছেন এটাকে আপনাদের সেটা বলছে মাননীয় কথা ঠিক আছে বলেন মাননীয় স্যার মাননীয় বিধায়িকা স্বপ্ন মেজিকা বলেছেন যেহেতু আমি বিধায়ক এবং আগরতলা পৌর মেয়র হিসেবে দায়িত্বে আছি স্পেসিফিক যেটা নন্দননগরের বিষয়টা বলেছেন এটার সঙ্গে তিনি যেটা বলেছেন এটা এতটা সত্য নয়। এভিকশনের বিষয়টা ধারাবাহিক মাননীয় মুখ্যমন্ত্রী যা বলেছেন সত্যি বলেছেন এটা ধারাবাহিক প্রসেস। আর নন্দননগরের বিষয়টা আমি ক্লিয়ার করি যেহেতু এটা শহরের সঙ্গে সারা রাজ্যবাসীর সঙ্গে এটা যুক্ত বিষয়টা হচ্ছে নন্দননগরের বিষয়ে হাইকোর্টে একটা অবজারভেশন আছে আমাদের কমিশনারকে ডেকে নিয়ে বলেছেন যেখান থেকে স্কুল কর্তৃপক্ষ এবং এলাকার অভিভাবকরা অভিযোগ করেছেন বাচ্চাদের নিয়ে আসা জানা রাস্তা পাড়ে মাংস কাটা হওয়ার দুর্ঘটনা ঘটে সেই কারণে হাইকোর্টের অর্ডার অনুযায়ী আমাদের ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে। এটা একটা ধারাবাহিক বিষয় সারা আগরতলা শহরকে। আর নন্দননগরের বিষয়ে আমি কথা বলি যখন বলি আপনি পরে বলবেন যদি আপনার থাকে আগে বলি যেহেতু আমি মেয়র হিসেবে আমি বিধায়ক হিসেবে মেয়র আমাকে শহরবাসী সহ রাজ্যবাসীকে বিষয়টা ক্লিয়ার করে এটা একটা স্পর্শকাতর বিষয়। প্রায় সময় আগরতলা শহরে যেটা সফলতম বলার চেষ্টা করেছেন আগরতলা শহরে শুধু এই জায়গাটা নন্দননগরের বাজারের জায়গা স্কুলের সামনে নয় অভয়নগর বাজারের রাস্তা ব্রিজের রাস্তা সমস্ত শহর জনজাতি এবং বাঙালির একটা অংশ সুযোগ নিয়ে রাস্তা দখল করে বেআইনিভাবে ব্যবসা করে দিন না বলছে কি আমি আছি সময় দিন আমি সবটা যেটা বলছেন স্বপ্না দিদিমণি এটা সত্য না। আমি বিকাশবাবু মাননীয় মন্ত্রী বিশ্বকত দেববর্মা মাননীয় বিধায়ক রঞ্জিত দেববর্মা তারা সহ আমি অভয়নগর বাজারে মিটিং করেছি
করেছি, সবার সঙ্গে কথা বলেছি, নোটিশে কথা বলা হয়, মাইকিং করা হয়, বলা হয় প্রতিবারই প্রতিটি বিষয়ে যতটি বেআইনি ভাবে বিভিন্ন ব্রিজে, বিভিন্ন রাস্তায় জনজাতি এবং বাঙালি অংশে একটা মানুষও মিলে ব্যবসা করার চেষ্টা করছে। স্বাভাবিক মানুষের যে জীবনযাত্রা বা যানবাহনের যে ধারাবাহিক গতি রোধ করার চেষ্টা করছে। সেক্ষেত্রে মহামান্য সুপ্রিম কোর্টের একটা অর্ডার বেরিয়েছে এই বছরই, যে ফুটপাথবাসীদের ফুটপাথ এবং পথচারীদের যে রাস্তা সেটা তাদের ব্যবহার করতে দিতে হবে, এটা বাধ্য, এটা পৌরনিগম করতে বাধ্য, সরকার করতে বাধ্য। সেই বিষয়ে তবে আমরা গায়ের জন্য কোনো কাজ করি না। এই ব্যাড প্র্যাকটিস সিপিএম এর আমলে ছিল, তারা রাজনীতি করার জন্য রাস্তাগুলো বসিয়ে মিছিল করাতো, আর আমাদের সাথে আসার পরে স্বাভাবিক মানুষের যাতে সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারে সেই ব্যবস্থা কিন্তু সরকার করছে। কাজে আমি বলবো যে এটাতে রাজনীতি না করে শহরের মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে শহরকে ব্যবহার করতে পারে এবং যার যার যে বিষয়টা তার অধিকার যাতে মানুষ ফিরিয়ে পায়। ফুটপাথ মানে ফুটপাথ দিয়ে যারা ব্যবহার করবে আর পছন্দ না করি আমি সারা বছর করে যদি সারা আপনাদের পাশে আপনাদের আপনাদের আমরা করছি এখন এটি বসেন আর কত বছর ডিসকাশন না উত্তর দেয় সবটা কোর্টের বিষয় যেহেতু আছে বলবেন না যিনি মাননীয় মুখ্যমন্ত্রী বলে ফেললো তারপর রিলিফ তো উনি দেবে কেউ দেবে না, ডিপার্টমেন্ট মিনিস্টার যিনি তারপরে যদি কিছু তাকে ব্যস্ত করবে বলবে না যিনি দৃষ্টি আলোচনী শপথ যেটা বলেছেন যে উঠিয়ে দেওয়া হচ্ছে, নোটিশ দেওয়া হচ্ছে না, মাইকিং করা হচ্ছে না, মাইকিং করা হয় প্রতিটি ক্ষেত্রেই। আমরা মাইকিং করা হয়, বলা হয় আমাদের অফিসের থেকে সমস্ত গিয়ে সিস্টেমে আমাদের যে লোকাল কর্পোরেট আছে তারা জনপ্রতিনিধিরা কথা বলেন। এটা আমি নিজে এভিকশনের যুক্ত থাকি। কোনো মেয়র ওনাদের আমলে মেয়র ছিল, মানুষ জানতে পারত মেয়রকে ছিল, কাজই করেননি। আমি নিজে ডিএসএনে যাই, রাস্তা পরিষ্কার করি, আমাদের নিজে যান, কাজে বড় বড় কথা বললে হবে না, আমরা কাজ করতে চাই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাই আমি বলবো স্পিকার স্যার আমি বলবো মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন না, আমি আশ্বস্ত করছি কোনো লোককে জোর করে ওঠানো হয় না, আমরা পুনর্বাসনের ব্যবস্থা করছি। এবং কোর্টের যে কাগজগুলি ওই প্রশ্নকর্তাকে অর্থাৎ যিনি দিশা হোসেন নোটিশ এনেছেন ওনাকে দিয়ে দেবেন পরবর্তীতে। অনারেবল সিএম স্যার বলেন এটার আগে মাননীয় স্পিকার স্যার, এখানে যে মহিলাগুলি যে জনজাতি মহিলাগুলি আক্রান্ত হয়েছে এটা আমাদের 19টা জনগোষ্ঠীর ভিতরে কাইপেং মলসম হালাম কমিউনিটির লোক 60 পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমরা আমার মহারাজার নেতৃত্বে আমরা তাদেরকে সহযোগিতা করেছি, 10,000 করে দিয়েছি। কিন্তু দুঃখের বিষয় হইল আমাদের এই রাজ্যে একজন জনজাতি কল্যাণ মন্ত্রী আছেন, তিনি একবার সেখানে দেখলেন না, দিলেন না, করা যায় না, বিষয় না এভাবে ডাইরেক্টলি করা যায় না। আপনি মানে মুখ্যমন্ত্রীজি উত্তর দেবেন এই যে রবির বাবু নেই 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 এইভাবে করা যায় না, এটা রুলসের বাইরে করা যায় না। মাননীয় অধ্যক্ষ মহোদয় শোনেন সবাই শোনেন, এটা যখনই মাননীয় বিধায়িকা শ্রীমতী স্বপ্নাদেব বর্মা যে বিষয়টা সময়টা একটু বাড়িয়ে নেই, একটা বেজে গেছে, অনারেবল সিএম উত্তর দেওয়ার পর এটাই হবে, শেষ হয়ে যাবে। যে নন্দননগর যে হেডলাইনটা আমি যেটা বলছি, যেটা আমাদের রতনবাবু অলরেডি বলার চেষ্টা করেছেন, যে নন্দননগর এলাকা সংলগ্নে ডন বস্কো স্কুলের সামনে বাজার উচ্ছেদ করা সম্পর্কে, এই বাসার কিছু না বাকি। এখানে নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সেন্টিমেন্টাল দিয়ে কোনো কাজ হবে না। আমরা জানি অনেক সময় সেন্টিমেন্টাল হয়ে আসলে আমরা তো এখানে সবাই সব মানুষের জন্য, আমরা এখানে আলাদা করে কোনো পার্টিকুলার কাউকে আলাদা আলাদা করে না দেখাটাই উচিত। কারণ মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস। যদি এটা হয়ে থাকে, যেমন আমাদের এটা যদি হয়ে থাকে স্পেসিফিক, এটা কেন খালি এই লোক হয়েছে যেন একজন নামে, এটা তো জেনারেল বিষয়। একজনকে যেভাবে আমিও সোশ্যাল মিডিয়াতে দেখেছি, এটা পার্টিকুলারলি একজন গ্রুপকে এরকম করেছে সেরকম না, কিন্তু মুদ্রা কথা হচ্ছে যেই হোক রাস্তা দখল করে আপনারাই বলুন
বিদেশে অনেকে যান, কি সুন্দর আমাদের দেশ, ওইখানকার দেশ। আর ত্রিপুরাতে বলছেন যে এইভাবেই শ্রমিকদের দুঃখে একবারে সাংঘাতিক, দুনিয়ার শ্রমিক এক হোক এবং তাদেরকে যেখানে খুশি বসিয়ে দাও, এরপরে বলছে পুনর্বাসন দিতে হবে। আর এইভাবে কতদিন চলবে? ওনাদের তো যা আমি তো দেখি এক এক সময়, এগুলো তো আমরা দেখে এসেছি 35 বছর, এর আগেও দেখেছি। এবং অত্যন্ত মানে এমন ভাবে বসিয়ে বলবে যে এখন তো তাদেরকে পুনর্বাসন দেওয়ার কথা, তখন কেন করেননি ওনারা পুনর্বাসনটা? তখন তো ওনারা পুনর্বাসনের কথা করেননি। আমরা এসে এই পুনর্বাসন, যেখানে নদীর পাড়ে যান আপনি, তারা বসিয়েছে নদীর পাড়গুলিতে, আজকে তখন বলবেন হাওড়ার নব্যতা কমে গেছে। এসব যে বলেন, তখন তো বসিয়েছেন। আমরা বলছি না, এদের অত্যন্ত গরিব মানুষ তারা, কিন্তু আমরা দেখুন প্রতিটা মানুষের জন্য যদি কিছু করে থাকি, ভারতীয় জনতা পার্টির যে সরকার এখন চলছে, তারা কিন্তু এই বিষয়টা দেখছেন, তাদের পুনর্বাসনের কথা চিন্তা করছেন। আমার মনে আছে 40 বছরে এর থেকে বেশি হবে কয়েকটা রোডের মধ্যে বহুদিন ধরে এটা দৌড়, কেউ মুলি বাস নিয়ে, কেউ বাস নিয়ে, কারো হিম্মত হয়নি। কিন্তু আমরা কথার মাধ্যমে ওনাদের সাথে কথা বলেছি এবং তাদের খুশি ওরা বলছে আমাদের কোনো সমস্যা নেই, ওনাদেরকে বসারও সুযোগ করে দিয়েছি আমরা। আপনারা যান নেতাজি চমনের মধ্যে, সেটা আমরা করেছি, কোনো রকম তো সেখানে মানে করা হয়নি, তাদের উচ্ছেদ করা হয়নি, কারণ সে কনফিডেন্স আছে। তো এত ঝামেলা ওনারা রেখে গেছেন 35 বছর, এবং এইগুলি মিটিং এ প্রফেশনে তাদের ভোট ব্যাংকের জন্য তারা এগুলো করেছে। আমরা চাই এইগুলো আমরা করবো না, আমরা এগুলো করবো না। আপনারা যেভাবে চলেছেন, কেন আমরা এইভাবে চলবো? এই জায়গার মধ্যে আমি আসছি না, আমার বলতে হবে এর জন্য এটার সাথে রিলেটেড, এটা রিলেটেড, কারণ এটা রিলেটেড, কারণ এই মানসিকতা এটা পার্টিকুলার কোনো কমিউনিটির না, এটা সবার জন্য। এই কমিউনিটির মধ্যে কেউ রাস্তায় দখল করে ব্যবসা করবে, কেউ আপনি যাবেন, আপনি বললেন যারে এখানে যেন যানজট হচ্ছে। তো এই যে ঘটনার মধ্যে মিউনিসিপ্যালিটি যে কারণে বারবার আমি এখানে যে আমাদের মাননীয় বিধায়িকা স্বপ্নাজি যে বললেন, আমি ওনাকে ধন্যবাদ দেবো। বিষয়টা নিশ্চয়ই এটা ইম্পর্টেন্ট, কিন্তু বিষয়টা হচ্ছে যে কারণে আপনি যেটা বললেন যে আগে তো বলতে হবে, এরপর মাইকিং করতে হবে, এটা বলা হয়েছে, ওনারা বলেছেন, কিন্তু মাইকিং যে করেছেন বা যে বলেছেন সেটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখানো হয়নি ওনাকে যখন। এবং এটা খুব দৃষ্টিগোচর, আমি বলছি, আমি স্বীকার করছি, আমারই খারাপ লাগছে, কিন্তু এখন পর্যন্ত যদি হয়েই থাকে অন্যায়ভাবে, একটা এফআইআর কিন্তু করা হয়নি। আপনি এফআইআর, আরে আমি বলছি তো এফআইআর করা হয়নি। এফআইআর করলে তবে অ্যারেস্ট হতো, নো এফআইআর। আমার কাছে এখন তো আমি জিজ্ঞেস করছি, তারপরে আমি বলছি যদি আরে আমাকে তো আমি তো আরে কিন্তু জবরদস্তি আমাদের জায়গা দখল করে আমি যা খুশি করব সেটা এই গভর্নমেন্ট একটা স্মার্ট সিটির মতো করতে যাচ্ছে, ভেন্ডার জোন করছে, ভেন্ডারদের লাইসেন্স দেওয়া হচ্ছে। যখন উচ্ছেদ করতে যায় ওনাদেরকে জিজ্ঞেস করে আপনার লাইসেন্স দেখান এবং আপনার এখানে বসার অধিকার আছে কিনা। তারপরেও ভেন্ডার যারা আছেন তাদেরকে নতুন ভাবেও দেওয়া হচ্ছে, নতুন নতুন ভেন্ডিং জোন। আগে তো এইসব চিন্তা ভাবনা ছিল না, ওরা বসে যায় কোনার মধ্যে, বসে যায় এমন জায়গায়, এগুলো ছিল না। আমাদের সরকার আসার পর আমরা এগুলো করছি, ভেন্ডিং জোন করছি, পুনর্বাসনের ব্যবস্থা করছি। কাজে আপনি যেটা বললেন, যেটা আপনার সবচেয়ে যা বলেছেন এর মধ্যে যে বিষয়টা, সেটা হচ্ছে নট ফর ওয়ান কমিউনিটি, ইট শুড বি ফর অল কমিউনিটি। যে যদি এইভাবে কেউ ব্যবহার করে তাকে অবশ্যই তার বিরুদ্ধে আপনি এফআইআর করবেন। যদি এফআইআর না করে থাকেন করুন, আমি জানি না আইনগতভাবে কতটুকু, নিশ্চয় তার পুলিশি ব্যবস্থা হবে। এফআইআর সঙ্গে সঙ্গে নেক্সট ডেতে করা হয়েছে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স পুলিশ স্টেশন। ঠিক আছে, ঠিক আছে, এখনো রেজিস্টার করা হয়নি। ঠিক আছে, মুখ্যমন্ত্রী দেখে নেবেন। আমি একটা বলি স্যার, আমি যেহেতু সাক্ষী হিসাবে আছি সেই দিন, আমি একটু আমাকে বলতে সুযোগ দিন স্যার। স্পিকার একটু সুযোগ দেবেন, কথা বললেন। আমি যে অধ্যক্ষ মহোদয়, আমি যেহেতু সাক্ষী হিসাবে আছি সেই দিন আমি বলতে পারি, আমি বেটার জানি স্যার, ভালো জানি, আমাকে সুযোগ দিন। আমি বারবার উঠেছি, মন্ত্রীজি উঠেছে। মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনার পর অনেক কিছু
জিনিস উদ্ঘাটন হয়েছে যে কি হয়েছে ঘটনা। আই রিয়েলি থ্যাংক our honorable MLA Sapna Debbarma to raise this question. তবে একটা জিনিস, এটা আমার ব্যক্তিগত অভিমত, আমি বলছি যে শহরের মধ্যে যারা অর্গানিক সবজি এনে থাকেন এটা কিন্তু পাহাড়ের লোকেরাই আনে। না হয় এই শহরতলির মধ্যে আমরা যারা থাকি, ইনক্লুডিং মিস্টার সুদীপ রায় বর্মন, he is born and brought up here only in Agartala. I think you also will agree, organic সবজিটা কিন্তু পাহাড়ের লোকই এখানে, এবং অর্গানিক চাষের উপর গুরুত্ব আরোপ করে থাকে সরকার, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং আমাদের কৃষিমন্ত্রী বলে থাকেন যে অর্গানিক চাষ করতে হবে, স্বাস্থ্যের জন্য ভালো। তো এইটা নট অনলি উচ্ছেদ, নট অনলি অ্যারেস্ট, আমার বক্তব্য হলো যে যারা পাহাড় থেকে সবজি বিক্রি করে থাকে তাদের জন্য পাকাপাকি ভাবে মিউনিসিপাল কর্পোরেশন ব্যবস্থা করে তাদের ব্যবসা করার সুযোগ দেবে কিনা, এটা আমার মূল বক্তব্য। কারণ এটা না হলে এই রাজ্যের মধ্যে যদি সবজি বিক্রি করতেও না পারে, খেতে না পারে, ডেফিনেটলি আপনি যাই বলুন এর একটা সেন্টিমেন্টের কারণ হয়ে থাকবে কোনোদিন। এটা কোনো রাজনীতির ব্যাপার না, কোনো সরকার বিরোধী পক্ষের ব্যাপার না। আই এম শিওর মেয়র সাহেব এবং যে দপ্তর এটার জন্য দায়ী, ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তর আছে এখানে, সবাই মিলে আই থিঙ্ক উই শুড সলভ দিস প্রবলেম। দিস ইজ দি opinion. খরকসা সাদে নিরনি বিসিং খরকসা সাদে বিশ্বজিৎ অনারেবল মেম্বার বিশ্বজিৎ সানাই না পান একজন খরকসা সাদে খরকসা আমি বলতে শুনে যা খরকসা সাদে আমি ছিলাম মুখ্যমন্ত্রী সাহেব হবে না স্যার, আমি যেহেতু সেই দিন ছিলাম আমি বলি, আমি যখন 15 তারিখ গিয়ে আমরা যখন ভিজিট করি অনারেবল এমডিসি আমাদের জেমস দেববর্মার সাথে, এখন মানে ইন্ডিভিজুয়ালি আমরা ডিসকাস করেছি, তাদের কথা আমরা জেনেছি। তো ওনারা বলেছেন প্রথমে আমাদেরকে কোনো প্রায়র নোটিশ দেওয়া হয়নি, কিন্তু সকাল বেলায় গিয়ে ওনাদেরকে বলা হয়েছে তিরপালটা আপনারা একটু ছড়িয়ে ব্যবসাটা করবেন, সেইটুকুই বলা হয়েছে। আমাকে বলেছে প্রায় 10 থেকে 12 জনের সঙ্গে আমি কথা বলেছি। তো ওনারা বলেছেন তিরপালটা ছড়িয়ে আপনারা ব্যবসা বাণিজ্য করবেন। কিন্তু আবার বিকাল বেলা এসে ওনাদের উপরে যেভাবে আক্রমণাত্মক, যেভাবে টাস্ক ফোর্স এএমসির তরফ থেকে যেভাবে করা হয়েছে, সেগুলো অমানবিক স্যার। তাই আমার এলাকা থেকে প্রচুর সেখানে আছে এবং সারা তেলিয়ামুড়া থেকে বেশিরভাগ সেখানে ব্যবসা বাণিজ্য করেন। এই যে আমাদের স্যার বললেন যে অর্গানিক সবজিগুলি যেহেতু ব্যবসা করছেন, টোটাল সেখানে প্রায় 44 জন, এত বেশি সংখ্যক নয় স্যার। এবং ওনারা 4-5 বছর ধরে 8 বছর ধরে ওনারা ভেন্ডর লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করেছেন, বাট টিল টুডে কেউ পাননি। তো সেটা তো একদম মার্সিলেসলি তাদের উপরে সেভাবে করা হয়েছে, সেটা তো আচ্ছা কি করতে হবে এবং সরকার এখন উপায় কি হবে স্যার? এফআইআর কথা যে উনি বলেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, আমাদের অনারেবল এমডিসি সুরজ দেববর্মার নেতৃত্বে থানা গিয়ে এফআইআর করেছেন, সেটা হয়তো ওনার নলেজে জানি না আছে কিনা। এবং হিউম্যান রাইটস কমিশনের মধ্যে গিয়ে আমাদের মহিলা টিম গিয়ে ওখানেও ওনারা কথা বলেছেন, সেটা ঠিক আছে। এবং এখন সরকারের পক্ষ থেকে এই যে মাত্র 44 জন, এর বেশি হলে আরো বেশি হবে, এত কম সংখ্যক মাত্রায় আছে সব। এখানে ওনারা ব্যবসা বাণিজ্য করে নিজের ছেলে মেয়ে কলেজে ইউনিভার্সিটি আছে, কি করতে হবে বলো প্রশ্নটার মধ্যে আমি আরেকটু অ্যাড করি। না কি করতে হবে বলুন না, প্রশ্নটা বলুন। এসডিও চৌমনি থেকে এই যে আমাদের মারাকবস্তি চৌমনি বলেন তো পার্টিকুলারলি টার্গেট করে শুধু সেই জায়গাতে করা হয়েছে স্যার। কি করতে হবে বলেন। আমি যখন যাই আমি দেখতে পাই স্যার, কোন পার্টিকুলার জায়গাতে যেমন অক্সিলিয়ারি স্কুলের সামনে অবৈধভাবে বসে আছে, পার্মানেন্টলি দোকান করে আছে, ওনাদের উপরে তো কোনো এখন সরকারের আবদার থাকবে। এবং আপনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু ওনার হাতে ক্ষমতা আছেন, এই হাউসের মধ্যে যেহেতু আমরা বিভিন্ন রাজ্যের সমস্যা নিয়ে আলোচনা বলো, তো কিভাবে তাদের জন্য একটা তাদের জন্য কি সুরাহা করা যায় আমি মাননীয় জানতে চাই। ঠিক আছে বিকল্প কি ব্যবস্থা করবেন এবং
যদি তাদের কোনো বল বাড়ি নেই বা কোনো না থাকে তাহলে কি ব্যবস্থা করবেন সরকারের পক্ষ থেকে আপনি? ঠিক আছে ঠিক আছে। অনারেবল মিনিস্টার স্যার। মাননীয় অধ্যক্ষ মহোদয়, পুরো বিষয় কিন্তু আমরা কম বেশ অনেকে বুঝে গেছি এই বিষয়। ঘটনা হচ্ছে, আমি মিউনিসিপ্যাল কর্পোরেশনের সাথে আমি কথা বলবো। একটা হচ্ছে যে ওনারা অস্থায়ী কিন্তু আসেন, পেরিশেবল আইটেম, কাজে সেই জায়গার মধ্যে রাস্তার মধ্যে না, ওদের কোনো রকম কোনো জায়গা দেওয়া যায় কিনা, একটা প্রপার জায়গা যেখানে এসে ওনারা কাজ করতে পারবে। কারণ ওনাদের সাথে সাথে সাধারণ মানুষ কিন্তু ইনভলভ। আমাদের মাননীয় মেয়র বলেছেন অলরেডি একটা মানে আমাদের হাইকোর্ট থেকে পর্যন্ত একটা অবজারভেশন দিয়েছে। আপনার এটা বুঝতে হবে। তো অবজারভেশন আমি এসে যেখানে যেখানে বসলাম, যত্র আপনার তো অসুবিধা হবে, প্রপার যাতে বসতে পারে, একটা সুন্দর একটা বেন্ডিং জোন যাতে করা যায়। আমরা আগেও আমরা আগরতলার এই যে মিউনিসিপ্যালিটি বা আমাদের চিলড্রেন্স পার্কের কি অবস্থাটা ছিল, আমরা এখন সেখানে বেন্ডিং জোন করেছি। তো সেটা তো আমরা সুন্দরতা চান কিনা, একটা ভালো একটা পরিবেশ হোক, সেটা চান কিনা। যদি সেখানে জেনুইন কোনো আমরা তো চাই সবার মানে তার বিক্রি হোক, তার জীবন জীবিকা চলুক, তো সেই ব্যবস্থা নিয়ে আমি কথা বলবো সেখানে। আসল হচ্ছে কাজটা আমরা আগামী দিন সুন্দরভাবে করতে পারবো কিনা, দিস ইজ ইম্পর্টেন্ট। তাদের প্রপার সম্মানজনক অবস্থায় রাখা যাবে কিনা। এখন আমি যদি বলি না মাইক হয়নি, মাইকিং করেনি, তাদের দেখা ঠিকভাবে, এগুলো তো প্রমাণ করা ভেরি ডিফিকাল্ট। আমি পুলিশে গেছি, আমি পুলিশে তার নেয়নি, এফআইআর নেয়নি, কিন্তু আমি কি করলাম, আমি খবর নিলাম যে কোনো এফআইআর হয়েছে কিনা। তো এফআইআর আমার কাছে পুলিশ থেকে যখন বললো এফআইআর নেই, কাজে আমি হয়তো আমার তো এটাই বলবো না যে আমার এখান থেকে তো রিপোর্ট আছে, এখন এটাকে যদি রেজিস্টার না করে থাকে, দিস নট মাই লুক আউট না, এখন আমার এটা দেখতে হবে। যদি হয়ে থাকে, যদি কোনো এই ধরনের ঘটনা আমি একমাত্র সোশ্যাল মিডিয়াতে আমি দেখেছি, তো সেই জায়গার মধ্যে যেখানে মেইন হচ্ছে যে আগামী দিনে সেখানে সুস্থভাবে তাদের যে সমস্যা সমাধান করা যাবে কিনা, আমি মেয়র সাহেবের সাথে কথা বলবো বলে, এবং যেহেতু একটা অবজারভেশন আছে আমাদের হাইকোর্টের থেকে, সেটাকে সব দিকে মাথায় রেখে আমরা একটা সুন্দর পজিশন আনবো। একটা রিপোর্টিং এটা আছে, এটা সেরে নিই, তারপর আমরা আমরা লাঞ্চে যাব। মাননীয় সদস্যগণের অবগতির জন্য জানাচ্ছি যে রাজ্যের 3টি বিধানসভা নির্বাচনী কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন জনবসতি এলাকার বাসিন্দাদের তরফ থেকে 15টি পিটিশন ত্রিপুরা বিধানসভায় জমা দেওয়া হয়েছে। এই 15টি পিটিশনের বিষয়বস্তু সম্পর্কে সুপারিশ করেছেন কৈলাসহর, যুবরাজনগর, প্রতাপগড় বিধানসভা নির্বাচনী কেন্দ্রের মাননীয় সদস্য শ্রী সর্বশ্রী বিরজিৎ সিনহা, শৈলেন্দ্র চন্দ্র নাথ এবং রামু দাসজি। এখন আমি বিধানসভার সচিব মহোদয়কে অনুরোধ করছি উল্লিখিত পিটিশনগুলি সম্পর্কে সবাই রিপোর্ট করার জন্য। Honorable Speaker, sir, under Rule 255 of the Rules of Procedure and Conduct of Business in the Tripura Legislative Assembly, I am to report to the House that 15 numbers of petitions signed by local inhabitants of various areas under 53 Kailasahar, 57 Juborajnagar and 13 Pratapgarh Assembly constituencies have been duly forwarded by the honorable members of the respective areas, namely Sri Birojit Sinha, Sri Shoilendra Chandra Nath and Sri Ramu Das, for installation of solar street light, retaining wall, construction of CC road, connectivity road, brick soiling road, drain and culvert, community hall and drinking water supply system. Thank you, sir. মাননীয় সদস্যগণ, ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালন ও নিয়মাবলী বিধির 257 নং ধারা অনুমূলে উল্লিখিত পিটিশনগুলি বিবেচনা ক্রমে বিধিসম্মত পরবর্তী পদক্ষেপ নেওয়ার উদ্দেশ্যে ত্রিপুরা বিধানসভার পিটিশন কমিটির কাছে প্রেরণ করছি। এখন আমাদের এই সভা অপরাহ্ন 2টা 20 মিনিট পর্যন্ত স্থগিত রইল। ধন্যবাদ।